ঈদের পরদিন সকালবেলা ঐশিকা ঘুম থেকে উঠে আজও শুভ্রকে বিছানায় পায়নি। ভদ্রলোক যে কোন সকালে উঠে সে টেরই পায় না। বিছানা ছেড়ে উঠে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখে পড়ল এক নতুন মুখ। বাড়ির সকলেই কাজ কথাবার্তায় ব্যস্ত। ঐশিকা নিচে গিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। সেখানে লাবিবা বসে বাদাম কুটছে। ঐশিকা কাছে আসতে সে বলে উঠল, এই যে শহরের নায়িকা, তোমার সতীনরূপী ফুফাতো ননদ এসে গেছে। স্বামীকে সাবধানে রেখো। নেহাত আমি ভালো জাত, তাই আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। বলেই মিটিমিটি করে হাসছে। ঐশিকা চুপ করে আছে। তার দৃষ্টি তার থেকে একটু দূরে চেয়ারে বসে থাকা মেয়েটির দিকে। ঐশিকা কিছু না বলে সোজা ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে নিজের ঘরে যাবে বলে সিঁড়ি দিয়ে উঠতে নিলেই পেছন থেকে ডাক আসে। কণ্ঠটা ফাতেমা বেগমের। ঐশিকার পা থেমে গেল। পেছনে ফিরে তাকাতেই দেখলো ফাতেমা বেগম হাত দিয়ে ইশারা করে তাকে ডাকছে। ঐশিকা সেখানে গেল। সেখানে গিয়ে দাঁড়াতেই শুভ্রর সেই ফুফাতো বোন মার্জিয়া বলে উঠল, এ শুভ্র ভাইয়ের বউ। বলেই ঐশিকার দিকে তাকালো। ফাতেমা বেগম হাসি মুখে সাই জানালেন। তারপর সে বলল, ভালোই। তারপর ঐশিকার উদ্দেশ্যে বলল, আমাকে চেনো? ঐশিকা মাথা নেড়ে না জানালো, আমি মার্জিয়া, শুভ্রর ফুফাতো বোন। ছোট থেকে আমাদের বন্ডিং খুব ভালো। ঐশিকা চুপ করে আছে। তারপর আরো বেশ কিছুক্ষণ টুকটাক কথা শেষে ঐশিকা সেখান থেকে ঘুরে যাওয়ার জন্য চলে গেল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হঠাৎ কানে পৌঁছালো শুভ্রর কণ্ঠ। ঐশিকা তৎক্ষণাৎ দোতলা থেকে নিচের দিকে তাকালো। নিচে তাকাতে তার যেন পুরো শরীর রাগে ফেটে পড়ার মতো হাল। মার্জিয়া শুভ্রর হাত টেনে ধরে তাকে তার পাশে বসতে বলছে আর কি যেন হেসে হেসে বলছে। ঐশিকা বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর নিজের ঘরে চলে গেল। ঘরে যেতে ফ্যান ফুল স্পিডে ছেড়ে সে বিছানায় বসে আছে। মন মেজাজ মাথা সব তার গরম। জীবনে কখনো সে এর আগে কোনোদিন এমন জেলাস হয়নি। কিন্তু আজ কেন সে যেন জেলাস হচ্ছে তা শুভ্রকে নিয়ে, এটা সে জানে না। সে শুধু জানে তার তার সহ্য হচ্ছে না। বেশ কিছুক্ষণ ঘরের ভিতরেই কিছুক্ষণ পর ঘরে ঢুকলো শুভ্র। ঐশিকাকে চুপ করে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, নাস্তা করেছেন? ঐশিকা তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, না। সে কি, নাস্তা করেননি কেন এখনো? যান নাস্তা করে আসুন। ঐশিকার কোনো হেলদোল নেই। শুভ্র আবারও বলল, কি হলো যান? ঐশিকা জাঁচালো সরে বলল, আমি নাস্তা করি আর না করি তাতে আপনার কি? আপনার মন চাইলে করব, আমার মন চাইলে আমি করব, না করলে করব না। আপনার এত আলগাফির দেখাতে হবে না। বলেই সে মুখ জামটা দিয়ে চলে গেল। শুভ্র আহাম্বকের মতো তাকিয়ে আছে। ঐশিকার হুট করে কি হলো সে সে বুঝল না। দুপুরবেলা বাড়ির সামনে বাসার হেলনায় বাসার হেলনায় একা বসে আছে ঐশিকা। লাবিবা গোসল করতে গেছে। মেঘলাও কাজ করছে। ঐশিকা বসে বসে পা দুলাচ্ছে। আজ সকাল থেকে তার মন মেজাজ বেশ খিটখিটে। কোনো কিছুই ভালো লাগছে না। সবকিছুই যেন বিরক্ত লাগছে। হঠাৎ কোত্থেকে মেঘলা এসে একটা গামছা ঐশিকার হাতে ধরিয়ে দিতে দিতে বলতে লাগলো, নতুন ভাবি, এটা একটু বায়াকে পুকুর ঘাটে দিয়ে আসো। সে আজও পুকুরে গোসল করতে গেছে। আমি মায়ের পায়ের তলে মালিশ করব, তাই তুমি একটু দিয়ে আসো না। বলে ঐশিকার হাতে গামছা ধরিয়ে মেঘলা চলে গেল। ঐশিকা গামছা হাতে নিয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও পুকুর ঘাটের দিকে গেল। পুকুরের ঘাটের কাছাকাছি যেতে ঐশিকা থেমে গেল। সামনের দৃশ্য দেখে তার কপালে বাজ পড়ল। ঐশিকা উম গাছের আড়ালে দাঁড়ালো। তারপর দৃষ্টি দৃষ্টি রাখলো সামনে দাঁড়িয়ে থাকা মার্জিয়া আর শুভ্রর দিকে। শুভ্র সবেমাত্র পুকুর থেকে উঠেছে। ভেজা শরীরে দাঁড়িয়ে আছে। আর তার ঠিক সামনে তার পথ আটকে হাত পথ আটকে হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে মার্জিয়া। ঐশিকা তাদের কথোপকথনগুলো শুনতে লাগলো। এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? গম্ভীর গলায় বলল শুভ্র। তোমার জন্য গামছা নিয়ে এসেছিলাম। আমি কি চেয়েছি তোমার কাছে? আমার দরকার নেই। এভাবে বলছো কেন শুভ্র ভাই? আমি কি আনতে পারি না? না, পারো না। শুভ্রর সোজা সাপটা জবাব। মানলাম বিয়ে হয়ে গেছে তোমার, তাই বলে কি ভালো করে কথাও বলা যাবে না? তুমি ভালোই বদলে গেছো, ভাবতেই অবাক লাগে। মানে? মানে এই যে এক সময় আমাকে চেয়েছিলে আর আজ ভালো করে দুটো কথা বলা তো দূরে ফিরেও তাকাও না। এতটাই অপছন্দ করো? এসব কথার এখন কোনো মানে নেই মার্জিয়া। পথ ছাড়ো আমার। কেন ছাড়বো?
শুভ্র বুড়কুচকে বিরক্তির সাথে বলল, অদ্ভুত তো, কেন ছাড়বো বলো? মানছি আমি ভুল করেছি, ভুল স্বীকারও তো করেছি, আর সেই ভুলের মাসুল আজ এতগুলো বছর ধরে দিচ্ছি আমি। কিন্তু আমি তো সুখী নেই, কিছুতেই মানিয়ে উঠতে পারিনি। আজও তোমার জন্য আমার মন ছটফট করে, আমি তো কিছুতেই বলতে পারি না তোমাকে। জাস্ট শাট আপ মার্জিয়া। তুমি কি পাগল? আমি বিবাহিত, বউ আছে আমার। আর এসব অতীত নিয়ে আমি বসিনি, ভুলে গেছি। কিন্তু আমি তো বলিনি। তোমার বলা আর না বলা তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওশিকা আর দাঁড়ালো না, তৎক্ষণাৎ সেখান থেকে চলে গিয়ে নিজের ঘরে গেল। এরপর ঘরে যেতে গামছাটা বিছানায় চুড়ে মারল। শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। এত রাগ, এত জেদ তার আগে আগে কখনোই কোনো কিছুরই প্রতি হয়নি। মিনিট পাঁচেক পরে শুভ্র ঘরে এসেছে। এসে অস্বীকার তমতমে মুখ থেকে একটু বিব্রত হলো, তারপর বলে উঠল, আপনার কি কোনো কিছু নিয়ে আপনার কি কিছু হয়েছে অস্বিকা? সকাল থেকে কেমন যেন লাগছে আপনাকে। অস্বিকা বিছানায় বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর সোজা শুভ্রর কাছে এসে আচমকা শার্টের কলার টেনে ধরল। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অস্বিকার চোখ মুখ লাল হয়ে আছে রাগে ক্রোধে। সে বলতে লাগলো, কি হয়েছে আপনি জানেন না? নাটক করছেন। এই মার্জিয়ার সাথে কি আপনার? সকালে আপনার হাত ধরে হেসে হেসে কথা বলছে, আর দুপুরে আপনার জন্য গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, আগের প্রেম কাহিনী বলছে। আপনাকে বলতে পারছে না বিয়ের পরও, এত কিছুর পরও আমার কি হয়েছে জিজ্ঞাসা করছেন? এই মেয়েকে শেষবারের মতো সতর্ক করে দিন, আমার স্বামীর দিকে যেন হাত না বাড়ায়। আর যদি এরপরেও ও আপনার পাশে ঘেঁষার চেষ্টা করে, তাহলে ওই মেয়েকে আমি কি করব জানি না। তবে আপনাকে আমি জানে মেরে ফেলবো, বুঝেছেন? শেষবারের মতো বলছি, আমার জিনিসে আমি কাউকে এক বিন্দু পরিমাণ ভাগ দিতে রাজি নয়। শুভ্র শুভ্র আহমেদ শুধু আমার নামে, আমার মানে আমার বলেই থামলো ঐশিকা। তবে শার্টের কলার ছাড়ল না। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে চুপ করে। হঠাৎ এমন সময় দরজার বাইরে থেকে এক দৃশ্য দেখে মার্জিয়া বলে উঠল, এ কি ঐশিকা, তুমি এভাবে শুভ্র ভাইয়ের শার্টের কলারে চেপে ধরে আছো কেন? অশিকা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। শুভ্র মার্জিয়ার দিকে তাকিয়ে তমতমে কণ্ঠে বলল, সেটা আমাদের ব্যাপার, তোমার ভাবতে হবে না। এরপর ঐশিকার দিকে এক নজরে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে শুভ্র বেরিয়ে যেতে যেন ঐশিকার হুঁশ আসলো যে সে রাগের বশে আজ কি করে ফেলেছে। মনের মধ্যে এতটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, শুভ্র কি তার আচরণে রাগ করেছে? সে কি রেগে চলে গেল? বিকেল বেলা নিচের নানান ধরনের পিঠা বানানো হচ্ছে। বাড়ির সব মেয়েরা, বউরা পিঠা বানাতে ব্যস্ত। ঐশিকাও তাদের সাথে হাতে হাত দেওয়ার চেষ্টা করছে। যদিও সে এসব এর আগে কোনোদিনও করেনি, তবে এখন সবার দেখাদেখি তারও বেশ উৎসাহ জেগেছে। পিঠা বানাতে বানাতেই সেখানে তৈরি হয়েছে এক মস্ত বড় গল্পের আসর। শিল্পী কারম হাতে হাত বেশ কিছুক্ষণ কাজ করার পর হাতের ফোনটা চার্জে দিয়ে আসার জন্য উঠলেন। আর শির জ্বালায় ফোনে একদমই চার্জ থাকে না। সিঁড়ি বেয়ে উঠতে যাবে, অমন সময় দেখলো উপর থেকে মার্জিয়া নামছে। মার্জিয়াকে দেখেই শিল্পী খানম বললেন, মার্জিয়া, তুই তো উপর থেকেই নামছিস, আমার ফোনটা একটু কষ্ট করে মেঘলার ঘরে চার্জে বসিয়ে দিয়ে আয় না। ঠিক আছে, দেও আপা। এরপর মার্জিয়ার হাতে ফোন দিয়ে তিনি এ, আবারও পিঠা বানাতে চলে গেল। আর মার্জিয়া ফোনটা নিয়ে মেঘলার ঘরে চার্জে বসিয়ে সেখান থেকে চলে আসবে, এমন সময় ফোনটা বেজে উঠলো। মার্জিয়া দাঁড়িয়ে গেল। এরপর ফোনের দিকে তাকাতেই দেখলো আরমান ভিডিও কল করেছে। মার্জিয়া ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। কল রিসিভ করতে ওপাশ থেকে আরমান তাকে দেখে বলে উঠলো, আরে মার্জিয়া আন্টি, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো ভালোই। বিদেশ গিয়ে তো ভুলেই গেছিস। আরে না, আম্মু কোথায়? আপার নিচে পিঠা বানায়, আর বাকিরা সবাই নিচে পিঠা বানাতে ব্যস্ত। বাহ, কই আমাকে দেখাও। দাঁড়া। বলে মার্জিয়া ঘর থেকে বেরিয়ে দোতলায় সিঁড়ি থেকে ব্যাক ক্যামেরায় নিচের দৃশ্য দেখাতে লাগলো। আরমান হঠাৎ এক নজরে একজনের দিকে চোখ পড়তে থমকে গেল। এরপর অবাক কণ্ঠে বলল, ওই মেয়েটা কে? কোন মেয়েটা? ওই যে নীল নীল রঙের থ্রি পিস পরা। ও, ওইটা ওইটা তো তোর নতুন মামি মনে হচ্ছে, এর আগে দেখিসনি? বিরক্তি মুখে বলল মার্জিয়া। না, দেখিনি এখন অবধি। ও মা, সে কি, এতদিন বিয়ে হয়েছে এখনো মামিকেই দেখিসনি? কি বলছো তুমি আন্টি? মামি মানে? আরে শুভ্রর বউ এটা। আরমানের মাথায় যেন বাজ পড়লো। মুহূর্তেই তার সবকিছু যেন গুলপাক খেয়ে গেল। সে অবিশ্বাসের সুরে বলল, হোয়াট? অশিকা শুভ্র মামার ওয়াইফ? ওমা, তুই নামও জানিস? এই না বললি এর আগে দেখিসনি? সিরিয়াসলি আন্টি, এই মেয়ের নামও অশিকা?
হ্যাঁ। ও নো! মার্জিয়ার সন্দেহ হলো, তাই সেই বিষয়টা পুরোপুরি বোঝার জন্য দোতলায় মেঘলার ঘরে চলে গেল। তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি ঐশিকাকে চিনিস আগে থেকে? আরমান কি বলবে বুঝতে পারছে না। মার্জিয়া আবারও বলল, দেখ, আমার থেকে লুকাস না, সত্যি করে বল। আরমান মুহূর্তে একটা নতুন চাল চাললো। তারপর মনে মনে পুরোটা উল্টো করে সাজিয়ে নিল। তারপর বলল, আসলে আন্টি, ঐশিকা আমার প্রেমিকা। মার্জিয়া কথাটা শোনা মাত্রই হতভম্ব হয়ে গেল। সে দুঃস্বপ্নেও এমন কিছু কল্পনা করেনি। এটা তো কেঁচো করতে গিয়ে কে কেঁচো করতে গিয়ে কেউটে বের হয়ে আসার মতো ব্যাপার হলো। সে অবাক হয়ে বলল, কি বলছিস? হ্যাঁ আন্টি, আমি ঐশিকাকে খুব ভালোবেসেছি। আমাদের ৩ বছরের সম্পর্ক। কিন্তু ঐশিকা আমাকে ঠকিয়েছে। ও আমার ফিলিংস নিয়ে দিনের পর দিন খেলেছে। আমি ওর জন্য বিদেশ এসেছি, যাতে ওকে বিয়ে করতে পারি। আর ও সেই সুযোগে আমাকে ছেড়ে বিয়ে করে ফেলেছে। আর সেটাও আমার নিজের মামার সাথে। আর আমাকে একবারও বলেনি। তুমি জানো, বিয়ের পর ও আমার সাথে যোগাযোগ করে। ও তো বলেছে ওর হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু আমি তো জানতাম না ও শুভ্র মামাকে বিয়ে করেছে। ও শুধু আমাকে নয়, মামাকেও ঠকাচ্ছে। মার্জিয়া যেন এতক্ষণে পুরো গল্পের মোড় ঘোরানোর সুযোগ পেয়েছে। এই সুবর্ণ সুযোগ সে তো কিছুতেই হাতছাড়া করবে না। নিজের স্থান ফিরে পাওয়ার এই বিরাট সম্ভাবনা সে কিছুতেই ধূলিসাৎ হতে দেবে না। তাই আজকে এই বাড়িতে আর শুভ্রর জীবনের ঐশিকার শেষ দিন পাকাপোক্ত করবে। আরমানকে বলতে লাগলো, এই মেয়ে যে কি দড়িবাজ তা আমি আগেই টের পেয়েছি। তুই জানিস না, বাড়ির সবাইকে ফুরুর নিজের কথার জাদু দিয়ে বশ করে ফেলেছে। আর শুভ্রর কথা কি বলবো, সে তো পারে না বউয়ের পায়ে পড়তে। এতটা বউপোক্ত এই অসভ্য মেয়ে এই বাড়িতে যদি থাকে, তাহলে একদিন একদিন না একদিন তোকেও সবার সামনে খারাপ বানাবে। নিজের দোষ তোর নাম করে চালিয়ে দেবে। তখন তোর মা, বাবা, পরিবার সবাই তোকে ভুল বুঝবে। তাই বলছি, এই মেয়ের মুখোশ খুলে দে যত দ্রুত সম্ভব। আরমান এই কথাটাই আগেই ভেবেছে। ঐশিকা এই বাড়িতে থাকলে তার আসল মুখোশ খুলতে দুবার ভাববে না। আর সেও ঐশিকাকে এত সহজে তারই পরিবারে শান্তি দিয়ে সংসার করতে দেবে না। কিন্তু কিভাবে সে ভাঙন ধরাবে সেটাই বুঝতে পারছে না। এই মার্জিয়াকে বলল, কিন্তু কিভাবে বাড়ির সবার সামনে ওকে এক্সপোজ করব? মার্জিয়া কিছুক্ষণ ভাবলো। তারপর মাথায় একটা দারুণ পরিকল্পনা আসতেই আরমানকে বলল, একটা উপায় আছে। কি? এরপর মার্জিয়া তাকে সেই আসল পরিকল্পনা বলল। আরমান সবটা শুনে বাঁকা হাসলো। তারপর সেও হাত মেলালো। এরপর কল কাটার আগে মার্জিয়া বলল, যা বলেছি একদম সেভাবেই করবি। আর তাড়াতাড়ি তোর সাথে ঐশিকার কিছু ছবি আমাকে পাঠিয়ে দে। এরপর সময় মতো আসল খেলা শুরু হবে। ঠিক আছে, দিচ্ছি বলে আরমান কল কেটে দিল। মার্জিয়া এরপরে নিজের ফোনটা হাতে নিতে পেরেই হাতে নিতে গেল সেই কাঙ্ক্ষিত ছবিগুলো। তার মনে যেন এক মুহূর্তে উল্লাস চলছে। এই উল্লাস হলো ঐশিকাকে চিরদিনের মতো শুভ্রর জীবন থেকে মুছে দেওয়ার উল্লাস। ঐশিকা এতক্ষণ তাদের সাথে হাতে হাতে কাজ করে ক্লান্ত হয়ে গেছে। গেমে একাকার। তার হাল দেখে লাবিবা আর জ্যোতি তাকে ঘরে পাঠিয়ে দিয়েছে রেস্ট নেওয়ার জন্য। ঘরে এসে ফ্যান ছেড়ে বিছানায় বসলো। এরপর ফোনটা হাতে নিয়ে শুভ্রর ইনবক্সে গেল। ভদ্রলোক ৩ ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। ঐশিকার মনের মধ্যে কেমন যেন কচকচ করছে। সেই সাথে হঠাৎ বেশ অস্থিরতা কাজ করছে। শুভ্র এই যে দুপুরে ঘর থেকে বের হয়ে গেল, এরপর আর কোনো খোঁজখবর নেই। সে কি রাগ করেছে নাকি করেনি তাও বুঝতে পারছে না। ঐশিকার এই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটালো হঠাৎ একটা কলে। ফোনের দিকে তাকাতেই দেখলো অপরিচিত নম্বর। ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে সে ভাবল, এটা আবার কার নাম্বার? বিয়ের পর থেকে সে যে এখন অবধি কতগুলো অপরিচিত নাম্বার ব্লক করেছে তারই হিসাব নেই। অপরিচিত নাম্বার থেকে কল দেখলেই তার ভেতরটা কেঁপে ওঠে। এক অজানা আতঙ্কে পরিণত হয়েছে এই বিষয়টা। আজও তার ব্যতিক্রম হয়নি। তার এই ভাবনার মাঝে কলটা কেটে গেল। তারপর আবারও কল এলো। ঐশিকা সাহস করে রিসিভ করলো। এরপর সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল, হ্যালো, কেমন আছো ডার্লিং? ঐশিকা সন্দেহ সত্যিতে প্রমাণিত হলো। সে তেজি কণ্ঠে বলল, আমাকে কল করেছো কেন? কোন সাহসে? তোমার কি মিনিমাম আত্মসম্মান লজ্জা নেই? বারবার অপমান করার পরও এভাবে বেহায়ার মতো কল দাও কেন? প্রেমিকার কাছে কিছু প্রেমিকার কাছে কিসের আত্মসম্মান জান? জাস্ট শাট আপ। কে তোমার প্রেমিকা? আমি বিবাহিতা, একজনের স্ত্রী আমি। তুমি শুধু আমার। আর একবার আমাকে তোমার দাবি করলে তার পরিমাণ পরিণাম খারাপ হবে জানো? আর কি করবে শুনি?
কি করব সেটা ঐশিকা পুরোটা বলার আগেই ফোনটা তার হাত থেকে কেড়ে নিল মার্জিয়া। ঐশিকা তার দিকে তাকাতে সে বলল, এই তোমার দেশ নেওয়ার নমুনা গড়ে এসে প্রেমিকের সাথে পরকীয়া করছো? চি 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 চি, কি সব বলছেন আপু? আমার ফোনটা দিন। দেব না ফোন। তোমার কুকীর্তি আগে সবাইকে জানিয়ে নেই। মানে মানের মানেটা এক্ষুনি বুঝতে পারবে। দেখুন আপনি ভুল ভাবছেন, ফোনটা দিন। মার্জিয়া কোনো কথা না বলে ফোন নিয়ে নিচে যাওয়ার জন্য দৌড় দিল, আর তার পেছন পেছন ঐশিকাও। সিঁড়ি দিয়ে মার্জিয়া পেছনে পেছন নামতে নামতে বারবার নিজের ফোনটা চাইতে লাগলো। তবে কোনো কাজ হলো না, বাড়ির সকলেই নিচেই ছিল। তাদের হঠাৎ এমন ছুটাছুটির দিকে সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে। ঐশিকার মন আর মস্তিষ্ক জুড়ে শুধু বাজছে তার সুন্দর সংসারটা চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা। ফাতেমা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মার্জিয়া, তোরা এভাবে চড়ছিস কেন? মার্জিয়া আর ঐশিকা দুজনেই নিচতলায় সকলের সামনেই উপস্থিত। ঐশিকা মার্জিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার ফোনটা দিন আপু। ফাতেমা বেগম বললেন, এই মার্জিয়া, তুই ঐশিকার ফোনটা নিয়েছিস কেন? দিয়ে দে ওকে। মার্জিয়া ঐশিকার দিকে এক নজরে তাকিয়ে বলল, দেব মানে? তুমি জানো না মামি, তোমার এই গুণধর বৌমা কি করেছে? মানে কি সব বলছিস? কি করেছে ঐশিকা? কিছুই তো বুঝছি না। দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি যে আমি কেন, কি জন্য ওর ফোনটা নিয়েছি। উপস্থিত সকলেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। মার্জিয়া বলে উঠল, ঐশিকা বিয়ের বিয়ের পরও অন্য ছেলের সাথে প্রেম করে, স্পষ্ট ভাষায় যাকে বলে পরকীয়া। আজকে আমি হাতে নাতে ধরেছি। মার্জিয়ার অপ্রত্যাশিত এ জবাবে বাড়ির প্রত্যেকেই যেন বাকরুদ্ধ। ঐশিকা গর্জে উঠে বলল, মার্জিয়া আপু, একদম মিথ্যা কথা বলবেন না। মার্জিয়া ঐশিকার দিকে আঙ্গুল তাক করে বলল, গলা নামিয়ে একদম চিৎকার করবে না আমার সাথে, বুঝেছো? চুরের মায়ের যে বড় গলা, তার জলজন্ত উদাহরণ হচ্ছ তুমি। একে তো ধরা পড়েছো, তার উপর গলাবাজি করছো, লজ্জা করে না? শিল্পী কানম বিষয়টা পরিষ্কার করে বোঝার জন্য বললেন, মার্জিয়া আর ঐশিকা, দুজনেই চুপ করো। আমরা আগে পুরো ঘটনাটা শুনতে চাই। মার্জিয়া যে অভিযোগটা করেছে সেটা কোনো ছোটখাটো কথা নয়। মার্জিয়া, তুই তোর কথার প্রমাণ দে আগে। অবশ্যই আপা, প্রমাণ ছাড়া আর যাই হোক আমি মার্জিয়া কথা বলি না। ঐশিকা বিয়ের আগে থেকে এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। তারপর সে ছেলের সাথে প্রতারণা করে শুভ্রবাইকে বিয়ে করেছে। শুভ্রবাইকে বিয়ে করার পর সে ছেলের সাথে সম্পর্ক রেখেছে। মানে দুই নৌকায় পা দিয়ে চলার, যাকে বলে আর কি। সবচেয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শুভ্রবাই আর সে ছেলে তারা জানেই না যে তারা এই মেয়ের প্রতারণার শিকার। ফাতেমা বেগম ঐশিকার দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, ঐশিকা, মার্জিয়া যা বলছে তা কি সত্য? বিশ্বাস করুন আন্টি, মার্জিয়া আপুর বলা কথাগুলো মিথ্যে। আমি কখনোই ওনাকে বা কাউকেই ঠকাইনি। চুপ! আর কত মিথ্যা বলবে? তোমার সত্যিটা সবার সামনে ফাঁস হয়ে গেছে, তাই আর মিথ্যে বলে কোনো লাভ নেই। বলল মার্জিয়া। এরপর সে আবারও বলতে লাগলো, কাহিনী আসল টুইস্ট তো এখনো বাকি। বাকিটা শুনলে তো তোমাদের সবার মাথায় আকাশ ভেঙে পড়বে। শিল্পী কানম জিজ্ঞাসা করলেন, কি? ঐশিকা যার সাথে প্রেমে লিপ্ত, সে আর কেউ নয়, তারই একমাত্র বড় ননাসের ছেলে আরমানের সাথে। মামি হয়ে বাগ্নের সাথে প্রেম। পুরো বাড়ি জুড়ে নেমে এলো এক ভয়ানক পিনপতন নীরবতা। সকলেই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। শিল্পী কানম চিৎকার করে বলে উঠলেন, কি? কি বলছিস এসব? যা বলছি তার প্রত্যেকটার কথা অক্ষরে অক্ষরে সত্যি আপা। জানি তোমাদের বিশ্বাস হবে না, তাই আমার কাছে প্রমাণ আছে, দাঁড়াও দেখাচ্ছি। বলেই নিজের ফোন থেকে আরমানের সাথে ঐশিকার বেশ কিছু ছবি দেখতে লাগলো। সেই ছবিগুলো ছিল ঐশিকার কলেজ লাইফের তোলা। তারপর মার্জিয়া আবারও বলতে লাগলো, আরমান বেচারা জানেই না যে এই মেয়ে ওর মামার সাথে বিয়ে করে তার সাথে এত বড় প্রতারণা করেছে। আর ঐশিকা বোকা ছেলেটা ওকে ভালোবেসে ওকে পাওয়ার জন্য পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের দেশ সবকিছু ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছে। আর শুভ্রবাই, সে তো চরমভাবে ঠকেছে। জানো না, আজকে দুপুরে আমি নিজের চোখে দেখেছি ঐশিকা শুভ্রবাইয়ের শার্টের কলার চেপে বাজেভাবে গালাগাল করছিল। এরপর শুভ্রবাই রাগে অভিমানে বাড়ি থেকে বের হয়ে গেছে। শিল্পী কানম গর্জে উঠলেন, এসব কি ঐশিকা? চি চি চি, এত নিচু তুমি? ঐশিকা দু চোখ ভেজা। সে করুণ সুরে বলল, আপা, বিশ্বাস করুন মার্জিয়া আপার কথাগুলো ভুল। সে পুরোটা উল্টোভাবে সাজিয়ে বলছে। ওহো, তাই নাকি? তা তুমি বলো সোজাভাবে, ছবিগুলো কি মিথ্যে? হ্যাঁ বা না?
না, কিন্তু কোনো কিন্তু নয়। আরমানের সাথে কি তোমার সম্পর্ক ছিল? হ্যাঁ বা না? হ্যাঁ। কিন্তু আপা আমাকে চুপ! অসভ্য মেয়ে, লজ্জা করে না তোমার? আমার ছেলে আমার ভাইয়ের জীবনটা নিয়ে খেলতে? শুভ্রর মতো ভদ্র ঠান্ডা ছেলের জীবনটা যে এরকম একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাবে আমি কক্ষনো ভাবিনি। আপা বিশ্বাস করুন, আমি মানছি আমার সাথে বিয়ের আগে আরমানের সম্পর্ক ছিল। তবে সেটা আরমানই আমাকে আগে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমি বারবার ফিরিয়ে দিয়েছি, তবুও সে আমার পিছু ছাড়েনি। আমি আমি আরমানকে ঠকাইনি, বরং ও আমাকে ঠকিয়েছে। আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে বলেছিল ওর মা, বাবা, ভাই-বোন কেউ নেই, শুধু নানা আছে। আমি বিয়ের আগের দিন অবধি ওর হাতে পায়ে ধরেছি, কিন্তু ও বিয়ে করবে না বলেছে। আর বিয়ের পর আমি কোনোদিনও ওর সাথে যোগাযোগ করিনি, বরং ও আমাকে নানান সিম থেকে কল দিয়ে বিরক্ত করছে। আজকেও। একদম চুপ! আমার ছেলের নামে একটাও মিথ্যা কথা বলবে না। এখন নিজের বাপ ডাকতে আমার ছেলেকে খারাপ বানাচ্ছ। শুভ্র শুধু আজ আসতে দাও, তারপর তোমার সাথে কি করে ওর এবং আমাদের পরিবার সবকিছুর কাগজে কলমে শেষ করতে হয় সেটা আমি বুঝবো। ঐশিকা স্তব্ধ হয়ে গেল। মানে? মানে এই বাড়ির সাথে, এই পরিবারের সাথে আর শুভ্রর সাথে তোমার সকল সম্পর্ক শেষ। ডিভোর্সের ব্যবস্থা হবে। ঐশিকা নির্বাক হয়ে তাকিয়ে আছে। এরই মধ্যে মার্জিয়ার হাতে থাকা ঐশিকার ফোনটা বেজে উঠল। মার্জিয়া ফোনের দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এই যে দেখো, আরমান কল দিচ্ছে। আরমানকেও আসল সত্যটা এখন এখন জানাই, এরপর ওর মুখ থেকে পরিষ্কারভাবে সবটা জানতে পারবে। বলে সে আরমানের কল রিসিভ করে লাউড স্পিকার দিয়ে বলল, হ্যালো আরমান। হ্যালো, কে? আমি তোর মার্জিয়া আন্টি। আরমান অবাক হওয়ার নাটক করে বলতে লাগলো, মার্জিয়া আন্টি? তুমি? তুমি কি করে এই নম্বরে? ও, আমি বোধহয় ভুলে তোমার নম্বরে কল দিয়ে ফেলেছি। না আরমান, তুই ঠিক নাম্বারেই কল দিয়েছিস। ঐশিকাকে খুঁজছিলি তো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে চেনো ওকে? চিনবো না আবার? ও তো এখন ওকে তুই তো এখনো ওকে পুরোপুরি চিনিসনি, তাই আজকে থেকে চিনাবো। মানে? মানে ঐশিকা তোর মামি হয়? হোয়াট? হ্যাঁ, তোর নতুন মামি, শুভ্র আহমেদের স্ত্রী। অথচ তোকে এখনো কিভাবে নাকানে চুবানি খাওয়াচ্ছে দেখ। আরমান অবিশ্বাস স্বরে বলার অভিনয় করতে লাগলো, এসব তুমি কি বলছো? এটা হতে পারে না। ঐশিকা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারে না আন্টি। ঐশিকা কোথায়? আমি কথা বলতে চাই ওর সাথে। সামনে দাঁড়িয়ে আছে। ঐশিকা আন্টি এসব কি বলছে? তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। একদম চুপ জানোয়ার, নাটক করবি না। কি ভেবেছিস মিথ্যে নাটক সাজিয়ে সবার সামনে আমাকে খারাপ বানাবি? আর কেউ না জানলেও আমি তোর আসল রূপটা খুব ভালো করেই জানি। ব্যাস, আর একটা কথা না। মার্জিয়া কল কাট। এতক্ষণ পরে মুখ করলেন ফাতেমা বেগম। মার্জিয়া কল কেটে দিল। এরপর ফাতেমা বেগম ঐশিকার উদ্দেশ্যে বললেন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু তুমি যে এভাবে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ছুরি মারবে, এত নিখুঁতভাবে বেইমানি করবে, আমি ভাবতে পারিনি। তুমি শুধু আমার নাতির নয়, আমার সাথেও ছেলের জীবনটাও শেষ করে দিয়েছো। আমার ছেলের মধ্যে কিসের কমতি আছে বলতে পারো? আমার ছেলের মতো ছেলে হয় না। তুমি খুব ভাগ্য করে আমার ছেলেকে স্বামী হিসেবে পেয়েছিলে, কিন্তু তুমি তার যোগ্য নও। আজ শুভ্র ফিরলে আমি চূড়ান্ত কথা বলবো ওর সাথে। আর তোমার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, শুভ্রর সাথে তোমাদের সম্পর্কের ইতি আমি নিজে খুব খুব দ্রুত টানবো। ঐশিকা কিছু বলতে যাবে তার আগে বাইরে থেকে হন্তদন্ত হয়ে শুভ্রর বড় ভাই রাশেদ ঢুকলো। তারপর সবাইকে বলতে লাগলো, আম্মা, শুভ্র বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নেওয়া হয়েছে। ফাতেমা বেগম তৎক্ষণাৎ আর্তনাদ করে উঠলেন। পুরো বাড়ির সকলেই এমন সংবাদে হতভম্ব। ঐশিকা যেন পাথর হয়ে গেল। শিল্পী খানম কান্নারত কণ্ঠে বলতে লাগলো, কোন হাসপাতালে? আমাকে নিয়ে চল, আমি যাব। ঐশিকাও আর্তনাদ স্বরে বলল, আমিও যাব। ফাতেমা বেগম উচ্চ স্বরে বললেন, একদম না, কোথাও যাবে না তুমি। তোমার জন্যই আজকে আমার ছেলেটার এই হাল, শুধু মাত্র তোমার জন্য। আর শুনে রাখো, কাল কাল ভোরের আলো ফোটার আগেই যেন তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে শুনি। আমি আর তোমার এই মুখ দেখতে চাই না, এটাই আমার শেষ কথা। এরপর তিনি বড় ছেলে রাশেদকে বললেন, বড় কুকা, আমি হাসপাতালে যাব, আমাকে নিয়ে চল। ঐশিকা দপ মেরে নিচে বসে পড়ল। এই মুহূর্তে সে যেন সর্বশান্ত হয়ে গেছে। তার কিছুই আর বাকি নেই। সব একটা জ্বরে হারিয়ে গেছে। তার এতদিনের ভয়, সে আতঙ্ক সবশেষে ভয়ানক রূপে ফলেছে আর তাকে নিঃস্ব করে দিয়ে গেছে।
রাত 11টা। ঐশিকা সেই সেই যে সন্ধ্যাবেলা নিজের ঘরে এসেছে আর বের হয়নি। লাবিবা রাতের খাবার নিয়ে ঐশিকার ঘরে পা রাখলো। ঐশিকা খাটের এক কোণে হেলান দিয়ে বসে আছে চুপ করে। তার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। দেখে দেখে বোঝা যাচ্ছে ভীষণ কান্নাকাটি করেছে। লাবিবা খাবার এনে ঐশিকার সামনে বিছানার উপর রাখলো। এরপর নিজেও বিছানায় বসলো। এরপর নরম স্বরে বলল, ঐশিকা, সন্ধ্যা থেকে গড়ে গড়ে বসে আছো, কিচ্ছু খাওনি, রাতে খাবারটা খেয়ে নাও। আমি কিচ্ছু খাবো না ভাবি, তুমি নিয়ে যাও, আমার খিদে নেই। ছেলে মানুষই করো না ঐশিকা, সেই দুপুরে খেয়েছো, এখন অবধি কিচ্ছু খাওনি, খেয়ে নাও। সত্যি আমার খিদে নেই ভাবি, খিদে মরে গেছে, আর এমনিতেও আমার গলা দিয়ে এই বাড়ির খাবার আর নামবে না। ঐশিকা, কেন করছো পাগলামি? এভাবে না খেয়ে থাকবে সারা রাত? ভাবি, ওনার খবর কি জানো? এখন কেমন আছেন? শুভ্র? হুম। ডাক্তার বলেছে তেমন চিন্তার কিছু নেই। হাতে আর মাথায় বেশ খানিকটা কেটে গেছে, পায়েও ব্যথা পেয়েছে, আজকের রাতটা হাসপাতালে রেখে দিয়েছে। শর- শরীর নাকি বেশ দুর্বল, তাই ঘুমের ওষুধ দিয়েছে, কাল দুপুরে বা বিকেলে নিয়ে আসবে। ও, তাহলে তো আর দেখা হবে না ওনাকে। লাবিবা অবাক হয়ে বলল, মানে? কিছু না। তুমি কি আমার কথাটা সিরিয়াসলি নিয়েছো? না নেওয়ার কি আছে? উনি আমাকে যা বলেছে তা তো স্পষ্টভাবেই বলেছেন। ঐশিকা, তুমি সত্যি পাগল হয়ে গেছো, এসব মাথায় থেকে জেরে ফেলো। উনি রাগের মাথায় বলেছে শুভ্র ফিরলে সব ঠিক হয়ে যাবে। ঐশিকা তাচ্ছিল্যের সুরে বলল, কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। তবে কিছু ঠিক না হলেও ওনার আর আমার ডিভোর্সটা ঠিকই হবে। ঐশিকা, কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, আমি আর ওনার সামনাসামনি হতে চাই না। উনিও বাড়ির সবার মতো আমায় ভুল বুঝবেন, অবিশ্বাস করবেন, ঘৃণা করবেন। বাড়ির সবাইকে কি মনে করেছে আমি জানি না, তবে আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেছি। ঐশিকা বেজার চোখে লাবিবার চোখের দিকে তাকালো, তারপর বলতে লাগলো, বিশ্বাস করো লাবিবা ভাবি, আমি এমন নয়। আরমান আর মার্জিয়া আপুর বলা প্রত্যেকটা কথা মিথ্যা। আমি সত্যি বলছি, আমি স্যারের সাথে বিয়ে হওয়ার পর কোনোদিনও ওর সাথে যোগাযোগ করিনি, বরং ও আমাকে বিরক্ত করতো। আর আমি সত্যি বলতে জানতাম না স্যার ওর মামা হয়, আমি বিয়ের পর জেনেছি। ও ইচ্ছে করে ফাঁসিয়েছে আমাকে, যাতে আমার সংসারটা ভেঙে যায়। বুঝতে পেরেছি আমিও সেটা, কিন্তু ঐশিকা, তুমি বিষয়টা শুভ্রকে কেন আগে জানাওনি? তোমার উচিত ছিল শুভ্রকে বলা। বলেছি ভাবি, সবটা বলেছি, শুধু আমার প্রাক্তন যেন আরমান সেটা বলার সাহস আমি পাইনি। কেন? ভয় হতো, মনে হতো স্যার যদি আমায় ভুল বুঝে, উনি যদি আমাকে ছেড়ে দেয়, তাই আর সাহস করে নামটা বলে উঠতে পারিনি। কিন্তু সেই তো আজ তাই হতে যাচ্ছে, যা আমি এতদিন ধরে ভয় পাচ্ছিলাম। তুমি চিন্তা করো না, দেখো, তুমি যা ভাবছো শুভ্র এমন কিচ্ছু করবে না, ও তোমাকে বিশ্বাস করে। জানি না ভাবি, রাত হয়েছে, খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিও কেমন? বলে লাবিবা চলে গেল। ঐশিকা দীর্ঘশ্বাস ফেলে মাথার উপরে চলন্ত ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোর 4টা বেজে 30 মিনিট। ঐশিকা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সারা রাত সে দু চোখের পাতা এক করতে পারেনি। হাত মুখ না ধুয়ে সে আলমারি থেকে নিজের কাপড়গুলো আর তার কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিল। এরপর ড্রেসিং টেবিলের উপর গতকাল রাতে ভাঁজ করে রাখা কাগজটা নিয়ে বালিশের পাশেই রেখে দিল। তারপর তার পরনের জামা কাপড় ঠিকঠাক করে মাথায় কাপড় দিয়ে ব্যাগ হাতে নিয়ে ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার সময় পিছু ফিরে একবার ঘরটার দিকে চোখ বুলিয়ে নিল। সব পিছু টান ফেলে ঐশিকা দোতলায় ছেড়ে বেয়ে নেমে সোজা সদর দরজার কাছে গেল। পুরো বাড়ি নীরব, এখন কেউ ওঠেনি, সকলেই ঘুমে। ঐশিকা আর দেরি করলো না, সদর দরজা খুলে দিয়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে গেল। ভোর 4টা বেজে 40 মিনিট। ঐশিকা বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে ঢাকাগামী বাসের জন্য। ভোর 6টার বাসের টিকিট কেটেছে সে। মিনিট 20 পরে বাস চলে এলো। ঐশিকা বাসে উঠে নিজের সিটে বসে পড়ল। জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে বুকের ভেতর অসম্ভব ব্যথা হতে করতে লাগলো। এই ব্যথা ভাঙ্গনের, সুন্দর সাজানো একটা সংসার ভাঙ্গনের, একটা পবিত্র সম্পর্ক ভাঙ্গনের। ঐশিকার চোখ দুটো মুহূর্তে ঝাপসা হয়ে গেল। লাল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো দুফোঁটা নোনা
জমানো জল। বেশ কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। মুহূর্তে কিছু দিনের মধ্যে আবেগ আর মায়ায় জড়ানো শহরটা ক্রমশ পিছনে ফেলে চলে যেতে লাগলো। ঐশিকার মনে মস্তিষ্কে তখন শুধু কিছু মুখ ভেসে উঠছিল। সে মুখগুলোর মধ্যে ছিল শুভ্র, লাবিবা, মেঘলা, সাতিম, ইরা, জুথি, আরশি, ফাতেমা বেগম। ঐশিকার নিজের মনকে শক্ত করতে না পেরে দু চোখ বুজে ফেলল। এরপর কখন যে সে ঘুমিয়ে গেছে তা নিজেও জানে না। দুপুর ১টা নাগাদ ঐশিকা ঢাকায় পৌঁছালো। বাস থেকে নেমে একটা রিকশা ধরে সোজা নিজের বাসার সামনে গিয়ে নামলো। বাসায় গিয়ে মা বাবাকে কি জবাব দিবে সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো। তারপর ব্যাগ হাতে নিয়ে বাসায় গেল। দরজায় কলিং বেল দেওয়াতে ২ মিনিটের মাথায় দরজা খুলল ঐক্য। হঠাৎ ঐশিকাকে দেখে সে অবাক হয়ে বলল, আপু তুমি? ঐশিকা কিছু বলবে তার আগেই ভেতর থেকে শামীমা রহমান জিজ্ঞাসা করলো, কে এসেছে ঐক্য? আম্মু, আপু এসেছে। ওমা, ঐশিকা এসেছে? না আম্মু। ওমা, ঈশিকা এসেছে? না আম্মু, ঐশিকা আপু। ঐশিকার নাম শুনতেই শামীমা রহমানের ভিতরে কাজ ফেলে তাড়াতাড়ি দরজার সামনে উপস্থিত হলেন। এরপর ঐশিকার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি রে ঐশিকা, তুই যে আজ চলে আসবি একবারও তো বললি না? আসলে হুট করে চলে আসা হয়েছে তো তো তাই। শুভ্র কই? ওকে দেখছি না যে। উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছেন। ওমা, কেন? ভেতরে এলো না কেন? এতটা পথ জার্নি করে এসেছে। আসলে ওনার অফিস কি যে একটা জরুরি দরকার পড়েছে তাই চলে গেছে, পরে আসবে। ও আচ্ছা আচ্ছা, এখন ভিতরে আয়। ঐশিকা হাঁপ ছেড়ে বাঁচলো। এরপর ভিতরে ঢুকে সোজা নিজের ঘরের দিকে পা বাড়ালো। শামীমা রহমান রান্নাঘরে যেতে যেতে বললেন, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি টেবিলে। ঠিক আছে আম্মু, বলে নিজের কাপড়ের ব্যাগটা রুমের ফ্লোরে রেখে একটা টাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। এরপর দরজাটা লাগিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে গা ভেজালো। তারপর হঠাৎ করে বাথরুমের ফ্লোরে বসে পড়লো। হাউ মাউ করে হাউমাউ করে কেঁদে উঠল। এই কান্না যেন ঝর্ণার পানির শব্দের জন্য চার দেওয়ালের মাঝে আটকা রয়ে গেল। শিকারে ডুকরে ডুকরে ওঠা করা কান অবধি পৌঁছালো না। দু হাত দিয়ে নিজের হাঁটু জড়িয়ে কান্না আটকে ঠোঁট কামড়ে ধরে বিড়বিড় করতে বলতে লাগলো, স্যার আপনিও কি তবে ভুল বুঝবেন আমায়? আমার কেন এত মায়া হচ্ছে আপনার জন্য? আগে তো কখনো বুঝিনি। এত টান, এত মায়া আপনার প্রতি আমার কবে হলো? কেন আপনি ছেড়ে যাবেন এটা আমি মানতে পারছি না। কেন? অথচ মুক্তি তো একদিন আমি স্বেচ্ছায় চেয়েছিলাম। তবে কি এরই নাম মহব্বত? এটাই কি ভালোবাসা? এদিকে সকাল থেকে বাড়িতে কোথাও ঐশিকাকে না দেখতে পেয়ে মেঘলা আর লাবিবা খোঁজাখুঁজি করেছে। অবশেষে শুভ্র আর ঐশিকার ঘরের বিছানার বালিশের পাশে ঐশিকার লেখা একটা চিঠি পেয়ে তারা বুঝলো তারা যা আন্দাজ করেছে তাই হয়েছে। ঐশিকা বাড়ি ছেড়ে চলে গেছে। সকাল 11টা নাগাদ শুভ্রকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিচতলায় বৈঠক ঘরে সুপাই শুভ্র বসে আছে, মাথায় আর হাতে ব্যান্ডেজ। জ্যোতি চট জলদি শরবত বানিয়ে নিয়ে এসেছে। শুভ্র শরবতের চুমুক দিতে দিতে আশেপাশে তাকালো। কাঙ্ক্ষিত নারীকে কোথাও দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে উঠল, বড় ভাবি, ঐশিকাকে কোথাও দেখছি না যে। জ্যোতি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রকে কি বলবে বুঝতে পারছে না। জ্যোতি চুপ করে তাকতে দেখে শুভ্র আবারও বলল, তুমি জানো না ভাবি ও কোথায়? জ্যোতি শুভ্রর প্রশ্নটা কোনো মতে এড়িয়ে গিয়ে বলল, শুভ্র তুমি একটু রেস্ট নাও, আমি একটু ওইদিকে যাই, অনেক কাজ পড়ে আছে। বলে সে কেটে পড়ল। শুভ্র ভ্রু গোটালো। তারপর বৈঠক ঘরে উপস্থিত শিল্পী কানমকে জিজ্ঞাসা করলেন, আপা, ঐশিকা কই? বাড়ি আসতে না আসতে ওই মেয়ের জন্য মরে উঠেছিস কেন এত? অসুস্থ, একটু রেস্ট নে। শুভ্র অবাক হয়ে বলল, ওই মেয়ে মানে? তুমি এটা কি বললে আপা? ঠিক বলেছি, বলেই তিনিও চলে গেলেন। লাবিবা তখনও দাঁড়িয়ে সেখানে। শুভ্র এবার লাবিবার দিকে তাকিয়ে বলল, মেজো ভাবি, ঐশিকা কই? কি হয়েছে বাড়িতে? তুমি অন্তত বলো। লাবিবা শুভ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ও ঐশিকা চলে গেছে। শুভ্র বুঝতে না পেরে বলল, কই গেছে? ঢাকায়, ওর বাবার বাসায়। হোয়াট? কখন? কেন? কিসের জন্য? কি হয়েছে? কি এমন হয়েছে যে ঐশিকা চলে গেছে? আম্মা, আপা, মার্জিয়া ওকে গতকাল সবার সামনে অনেক অপমান করেছে, অনেক বাজে ব্যবহার করেছে। আম্মা ওকে বলেছে আজ ভোরের আলো ফোটার আগেই যেন ও এই বাড়ি ছেড়ে চলে যায়। বাকিটা কি যেন আমি বলতে পারবো না, তুমি আম্মাকেই সরাসরি জিজ্ঞাসা করো।
শুভ্র আর এক সেকেন্ডও দেরি করলো না, তৎক্ষণাৎ পুরো বাড়িতে হাঁক ডাক ফেলে সকলে জড়ো করলো। ফাতেমা বেগম ঘর থেকে বেরিয়ে এসে ছেলের এমন হঠাৎ চেঁচামেচি, তারপর তিনি শুভ্রকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার শুভ্র, এভাবে চেঁচামেচি করে পুরো বাড়িতে মাথায় তুলছিস কেন? তোকে না ডাক্তার বলেছে বিশ্রাম নিতে? আম্মা, অশিকা কোথায়? ফাতেমা বেগম গম্ভীর গলায় বললেন, সেটা আমি কি করে বলবো? অশিকা বাড়িতে কোথাও নেই। তাহলে বোধহয় চলে গেছে। কেন গেছে? আপনি ওকে যেতে বলেছেন? হ্যাঁ বলেছি। কেন? তুই আমাকে প্রশ্ন করছিস, তাও আবার এই মেয়েটার জন্য? প্রশ্ন নয়, জানতে চাচ্ছি। আর যাকে আপনি এই মেয়ে বলছেন সে কোনো এই মেয়ে নয়। মেয়ে নয়, সে আমার স্ত্রী। আমার স্ত্রী কেন বাড়ি ছেড়ে হঠাৎ চলে গেল, কেন তাকে বাড়ি ছাড়তে বলা হলো, সেটা আমার জানার অধিকার আছে। 2 দিনের একটা মেয়েকে স্ত্রী বলে জন্মদাত্রী মাকে অবজ্ঞা করছিস? যাই হোক, তোর স্ত্রী ভাগ্য ভালো যে আমি তাকে গাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়নি। তাকে ভদ্রভাবে যেতে বলেছি, যদিও সে সেটার যোগ্য ছিল না। ওই মেয়েটা যেটার প্রাপ্য আমি সেটাই করেছি। কি করেছে ঐশিকা? কি করিনি তোর বউ শুভ্র? পাশ থেকে বললেন শিল্পী কানম। আমার বউ কি করেছে আমি তো সেটাই জানতে চাইছি। বলো কি করেছে ঐশিকা, আমিও একটু শুনি। তোর বউ পরীক্ষা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। শুভ্র বাবলেশহীন ভাবে জিজ্ঞাসা করলো, কার সাথে? কে হাতে নাতে ধরেছে? মার্জিয়া ধরেছে। তারপর তিনি পুরো কাহিনী বলতে লাগলেন। অবশেষে উনি বললেন, তোর বউ কার সাথে প্রেমের সম্পর্ক ছিল জানিস? জানলে তুইও তুতু দিবি ওই মেয়েকে। কার সাথে? আরমান, তোর নিজের ভাগ্নের সাথে। শুভ্র থমকালো এই নামটা শোনা মাত্রই। সে কিছুক্ষণ চুপ করে একে একে মেলতে মেলাতে লাগলো। এরপর হিসাব মিলতে সে বলে উঠলো, তো কি হয়েছে এতে? মানে কি হয়েছে মানে? শুভ্র ভাই, সবটা শোনার পরও তুমি এই কথাটা বলবে? এই কথাটা কি করে বলছো? মার্জিয়া অবাক হয়ে বলল, হ্যাঁ বলছি, কারণ ঐশিকা এখনো কোনো দোষ নেই, ঐশিকা কিচ্ছু করেনি। ফাতেমা বেগম বিস্ময় নিয়ে বললেন, তুই কি পাগল হয়েছিস শুভ্র? সবটা শোনার পরও বউয়ের প্রতি এখনো অন্ধ হয়ে আছিস? কারণ আমার বউ সত্যি আম্মা, সত্য আম্মা। শুভ্র, হ্যাঁ আম্মা, ঐশিকা আমাকে ঠকায়নি। সে বিয়ের প্রথম রাতে আমাকে সবটা বলেছে। তার নিয়ত যদি পরকীয়া করা, আমাকে ঠকানো, ডাবল গেম করা, তাহলে তাহলে সে কোনোদিনও আমাকে সত্যিটা আগেই বলে দিত না। বরং বিয়ের প্রথম রাত থেকেই তার আর আমার সম্পর্কটা বাকি সব স্বামী স্ত্রীর মতোই স্বাভাবিক হতো, কিন্তু সেটা হয়নি। আর বিয়ের আগে প্রেম ভালোবাসা কম বেশি সবারই থাকে। সেই প্রেমটা সেই প্রেমটা যে টিকবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর বিয়ে কার সাথে হবে সেটা কেউ কি আগে জানবে? তেমনি আমি আরমানের মামা কিংবা আরমান আমার ভাগ্নে, সেটা ঐশিকা কি করে জানবে আগে থেকে? বিয়ের প্রস্তাবটা কিন্তু আমিই দিয়েছি আম্মা, ঐশিকা নয়। আর যদি টকানোর প্রসঙ্গ হয়, তাহলে তো সবচেয়ে বড় টকবাজ আমি। কারণ আমিও তো বিয়ের আগে একসময় মার্জিয়াকে চেয়েছিলাম। বিয়েও ঠিক ছিল আমাদের, কিন্তু মার্জিয়া বেইমানি করাতে বিয়েটা ভেঙে গেল। সেম কেস এখানেও। তফাৎ শুধু একটাই যে ঐশিকা ওর অতীত সম্পর্কে আমাকে আগেই অবগত করেছে, কিন্তু আমি করিনি। ওই যে ও ও এই বাড়িতে এসে সেটা জানতে পেরেছে। তাহলে হিসেবটা টকবাজ তো আমি হলাম আম্মা। বাড়িতে প্রত্যেকে এই মুহূর্তে নীরব। কারো মুখে কোনো শব্দ নেই। শুভ্র আবারও বলতে লাগলো, আম্মা, আপনারা জানেন না আপনারা কি করেছেন। আমি নিজেকে কিভাবে মাফ করব আম্মা? আমি কিভাবে ঐশিকার সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে অনেক বড় মুখ করে অনেক দায়িত্ব নিয়ে ওকে ওর বাবার মার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমি ঐশিকাকে ওয়াদা করেছিলাম ওকে সম্মান আর মর্যাদার সাথে এই বাড়িতে রাখবো যে কদিন ও থাকবে। আমি ওয়াদা রাখতে পারিনি আম্মা। আমার বর্তমানে আমার অবর্তমানে ওকে যে হেনস্থার শিকার হতে হয়েছে, আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? বলে সে ভেঙে পড়ল। এরপর কিছু মুহূর্ত যেন আচমকা মার্জিয়ার বাহু চেপে ধরল সকলের সামনে। মার্জিয়া ব্যথা আর ভয়ে কোকিয়ে উঠল। শুভ্র বাহু ধরে এক টানে মেরে মার্জিয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলল। বাড়ির প্রত্যেকে তাকে আটকানোর চেষ্টা করলো। প্রত্যেকে আজ হতভম্ব শুভ্রর এমন আচরণে। কেউই এর আগে শুভ্রর এমন আচরণ কখনোই দেখেনি। শুভ্র বরাবরই শান্ত, চুপচাপ, লাজুক স্বভাবের ছেলে। রাগে হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ভেঙে চুরমার করে ফেললো। এরপর গর্জে উঠে মার্জিয়ার উদ্দেশ্যে বলল, আমার বউ যদি আমার বউ যদি না ফেরে, তাহলে তোমার দফারফা করে ফেলবো আমি। তুমি নিজে হচ্ছ একটা চরম বেহায়া। আগে নিজের বেহায়াপনা ঠিক করো, তারপর আমার বউয়ের চরিত্রের দিকে আঙ্গুল তুলবে। স্বামী প্রবাসে আর তুমি এখানে অতীতের পিছনে ছুটছো। লজ্জা করে না? আমার বউ ফেরার পর ওর পা ধরে আগে সবার সামনে মাপ চাইবে, এরপর এই বাড়ির চৌকাঠ পেরিয়ে যাবে। তার আগে যদি যাও, এর পরিণাম ভয়ানক হবে মার্জিয়া, বলে দিলাম।
বলে সে বাড়ি থেকে বের হতে নিলে ফাতেমা বেগম বয়ে বয়ে জিজ্ঞাসা করলেন, কই যাচ্ছিস শুভ্র? ঢাকা, ঐশিকার বাসায়। কিন্তু তোর শরীরটা তো এখন দুর্বল, কাল না হয় যেতি। আমি বের হচ্ছি বলেই সে চলে গেল। রাত প্রায় 12টার কাছাকাছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাতাসও বইছে তুমুল। ঐশিকা নিজের ঘরেই বসেছিল। হঠাৎ শামীমা রহমান ফোন হাতে নিয়ে তার রুমে প্রবেশ করে বললেন, ঐশিকা, তোর ফোনে কি হয়েছে? কেন? শুভ্র তোর ফোনে কল দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ বলছে নাকি? এই নে, শুভ্র কল দিয়েছে আমার ফোনে, কথা বল, বলে তিনি নিজের ফোনটা ঐশিকার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। ঐশিকা ফোনটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে, বুকের ভিতর দুক 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 করছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা কানের কাছে নিতে ওপাশ থেকে ভরাট কণ্ঠে একজন আবারও ডেকে উঠল, ঐশিকা, শুনতে পাচ্ছেন? ঐশিকা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললো। মুহূর্তে গাল বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা নোনা জল। ঐশিকা তখনও চুপ করে আছে। শুভ্র আবারও ফোনের ওপাশ থেকে ডেকে উঠল, ঐশিকা, কেন কল দিয়েছেন আপনি? চোখের পানি মুছে বলল ঐশিকা। কেন, কথা বলবেন না? ঐশিকা থমকালো। শুভ্র কি সবটা জেনেই তাকে কল দিয়েছে? বুঝতে পারছে না সে। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন কল করেছেন এত রাতে? দরকারে। ঐশিকা ভ্রু কুঁচকায়ে বলল, কি দরকার? একটু বেলকনিতে আসুন। ঐশিকা অবাক হয়ে বলল, 1 মিনিট, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন বেলকনিতে। ঐশিকা তৎক্ষণাৎ ছুটে গেল বেলকনিতে। বেলকনিতে যাওয়া মাত্রই নিচে তাকাতেই থমকে গেল। এই বৃষ্টির মধ্যে শুভ্র নিচে দাঁড়িয়ে আছে। আজও পরনে একটা চেকের শার্ট আর জিন্স প্যান্ট, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। ঐশিকার দিকে নিমিষে চোখ তাকিয়ে আছে। ঐশিকা চলচল চোখে তাকিয়ে আছে সেই শুভ্র পুরুষটির দিকে। হঠাৎ কপালের সাদা ব্যান্ডেজটা দৃষ্টি আটকিয়েছে ঐশিকার। বুকের ভিতরে যেন অনবরত ব্যথা হচ্ছে। ঐশিকা আর দেরি করলো না। ইশারায় শুভ্রকে দাঁড়াতে বলে সে ছুটে বাসা থেকে বের হলো। সবার বাসার সবাই ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। ঐশিকা তাড়াতাড়ি ছাতা হাতে বেরিয়ে পড়লো শুভ্রের কাছে। ছাতা হাতে বেরিয়ে গেল শুভ্রের কাছে। ছাতাটা শুভ্র মাথায় ধরে শুভ্রর দিকে তাকিয়ে আছে। তারপর বিচলিত হয়ে বলতে লাগলো, আপনি এই অবস্থায় কেন এসেছেন? আর এভাবে অসুস্থ শরীরে কেন এই বৃষ্টিতে ভিজলেন? এখন যদি জ্বর আসে আর অসুস্থ হয়ে পড়েন? শুভ্র শুভ নির্বাক হয়ে তাকিয়ে আছে ঐশিকার মুখের পানে। ঐশিকা আবারও বলল, কি হলো, কিছু বলছেন না কেন? আচমকাই শুভ্র হাঁটু গেড়ে মাথা নিচু করে মাটিতে বসে ঐশিকার পা দুটো ধরল। ঐশিকা তড়িৎ গতিতে 2 কদম পিছিয়ে গেল। তারপর বিস্মিত হয়ে বলে উঠল, কি করছেন আপনি, উঠুন। শুভ্র উঠল না। সে মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বলতে লাগলো, আমাকে মাফ করে দিন। আমি আমার ওয়াদা রাখতে পারিনি, আপনাকে সম্মানের সাথে রাখতে পারিনি। আমার বাড়িতে আপনাকে অপমানিত হতে হয়েছে। এর জন্য আমার আপনি আমায় শাস্তি দিবেন, আমি মেনে নেব, শুধু আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি ছাড়া যে আমার আর কোনো গন্তব্য নেই। ঐশিকা, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ, প্লিজ দেখে যান আমার হয়ে। ঐশিকা স্তব্ধ হয়ে আছে। সে এর আগে ভালোবাসায় পড়েছে, পুরুষের অবহেলা পেয়েছে, একটু ভালোবাসার জন্য কাঙ্গালের মতো হাত পেতেছে, কিন্তু তার জন্য কোনো পুরুষ ভালোবাসার এমন ভয়াবহতা সে আগে দেখেনি। কেউ তাকে ভালোবেসেছে পৃথিবীর সমস্ত শৃঙ্খলাকে ভেঙে, আত্মসম্মানবোধ, অহংকার সবকিছুকে উপেক্ষা করে তার সামনে হাঁটু গেড়ে বসে তার পায়ে পড়ে তাকে চাইছে। হ্যাঁ, শুধু তাকেই চাইছে এ ভদ্রলোক। ঐশিকাও দপ করে বসে পড়ল শুভ্রের সামনে। তার চোখ চোখ বেয়ে পড়ছে অঝোর বৃষ্টি। শুভ্র বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ঐশিকা? ঐশিকা ভেজা চোখে তাকিয়ে বলল, মাফ তো আমার আপনার কাছে চাওয়া উচিত, সেখানে আপনি কেন মাপ চাইছেন? অন্যায় তো আমি করেছি, আপনার থেকে সত্যিটা লুকিয়েছি, দিনের পর দিন আড়াল করে গেছি। আর আমার জন্য আপনাকে না জানি বাড়িতে কতটা অপমানিত হতে হয়েছে। এত কিছুর পরও আপনি এভাবে আমাকে চাইছেন? আমি যে আপনার থেকে এতটা ভালোবাসা আর সম্মান ডিজার্ভ করি না, তবুও কেন করছেন আপনি? কে বলেছে আপনি ডিজার্ভ করেন না? আপনি আপনি কেন নামটা লুকিয়েছেন সেটা আমি জানি। আপনি ভরসা পাননি আমার উপর। ভয় ছিল আপনার মনে যে যদি আমি মেনে না নিই, ভুল বুঝি,
এটার দোষও আমার। আমাদের এই অল্প দিনের সংসারে আমি চেয়েছি আপনাকে সেই রকম স্পেস দিতে পারিনি। সেভাবে আমার সাথে ফ্রি ফিল করাতে পারিনি। এটা আমার ব্যর্থতা। এখানে আপনার দোষ নেই। ঐশিকা কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে উঠল, বাসায় চলুন। আর বেশিক্ষণ এভাবে বৃষ্টির মধ্যে থাকলে নিশ্চিত জ্বর আসবে। আগে বলুন মাফ করেছেন, আমার সাথে যাবেন। আগে বাসায় চলুন। না, ঐশিকা জাজালো স্বরে বলল, একদম এখানে বসে গাড় তেরামো করবেন না। এত রাতে আপনার জন্য আমি ভিজতে পারবো না। বাসায় চলুন বলে শুভ্রকে নিয়ে উঠে দাঁড়ালো। এরপর বাসায় যাওয়ার জন্য পা বাড়ালো। শুভ্র তার পেছনে পেছনে মাথা নিচু করে চুরের মতো পা মেলালো। বাসায় যেতে ঐশিকা বাবা মায়ের রুমের দিকে উকি দিল। রুমের দরজা ভিড়ানো, তারা ঘুমিয়ে গেছে। শুভ্রকে সোজা নিজের বেডরুমে নিয়ে গেল। তারপর তাড়াতাড়ি একটা টাওয়েল নিয়ে শুভ্রের মাথার মুছে দিতে লাগলো। শুভ্র চুপ করে তাকিয়ে দেখছে তার জন্য বিচলিত ঐশিকাকে। মাথা মুছিয়ে দিতে দিতে ঐশিকা বলতে লাগলো, আপনি আমার থেকে কত সিনিয়র, তাও এমন কাজ কাম কেমনে? পাগলেও নিজের ভালো বুঝে, আর আপনি একটা উন্মাদ। আমার সাথে কি আগামীকাল দেখা করা যেত না? ফোনেও তো বলতে পারতেন। শরীর নিয়ে বৃষ্টির মধ্যে তা না এই শরীর নিয়ে বৃষ্টির মধ্যে এত রাতে দাঁড়িয়ে পাগলামি করছেন। ফোনে বলা উপায় রেখেছেন বলবো? বন্ধ করে রেখেছেন ফোন। ঐশিকা নিজের কথায় নিজেই কটকে ঢুক গিল। তারপর বলল, এখানে দাঁড়ান, আমি আসছি। কই যান? জামা কাপড় তো সব ভিজিয়েছেন, এই ভেজা কাপড়ে ঘুমাবেন কি করে? তাই আব্বুর জামা কাপড় আনছি, দাঁড়ান। আমিও যাব। কি? আপনি কই যাবেন? আপনার সাথে? আজব, আমি তো পাশের রুমে যাব। আমিও গেলাম, সমস্যা কি? কি অদ্ভুত, আপনি যাবেন কি করতে? আপনাকে পাহারা দিতে। ঐশিকা ভ্রু কুঁচকে বলল, মানে? যদি আমাকে ছেড়ে চলে যান তাই নজরে রাখবো। হায় আল্লাহ, এই লোকের মাথা গেছে নাকি? চুপ করে এখানে দাঁড়ান, একদম পাগলামি করবেন না। আর এমনি তো বাসায় কেউ জানে না আপনি এসেছেন। জানলে কি ভাববে এত রাতে আপনি এভাবে এসেছেন? কি ভাববে? সোজা সাপটা বলবেন আমি আমার বউয়ের টানে এসেছি। ঐশিকা শুভ্রর এমন টুটকাটা জবাবে শুকনো শুকনো গলাতে বিষম খেলো। কোনো মতে নিজেকে সামলে বলল, দাঁড়ান এখন দাঁড়ান এখানে, বলে সে চলে গেল তার বাবা মায়ের রুমে। এরপর ধীরে ধীরে পা টিপে টিপে রুমে ঢুকলো। অন্ধকারে কোনো রকম হাতড়ে তার বাবার একটা লুঙ্গি আর একটা হাফ হাতা গেঞ্জি নিয়ে কেটে পড়লো। ঘরে নিজে এসে তাড়াতাড়ি দরজা লক করে শুভ্রর হাতে জামা কাপড় গুলো তুলে দিয়ে বলল, নিন, পরে নিন এগুলা। শুভ্র লুঙ্গিটা মেলে ধরে বলল, এটা কি নিয়ে এসেছেন? শেষমেশ আপনার বাপের লুঙ্গি? ঐশিকা ভ্রু গুটিয়ে বলল, আমার বাবা আপনার মতো ট্রাউজার পরে না, বাসায় সে লুঙ্গি পরে। তাই যা এনেছি তাই পরুন, এত কথা বলবেন না। শুভ্র আর কথা না বলে ওয়াশরুমে চলে গেল। এদিকে ঐশিকা রান্না করে চলে গেল শুভ্রর জন্য খাবার গরম করতে। শামীমা রহমান রাতের বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রেখে দিয়েছেন। ঐশিকা একে একে বের করে সব গরম করে প্লেটে সাজিয়ে নিয়ে ঘরে এলো। আবার ঘরে আসতেই দেখলো শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার এক কোণে বসে আছে। তাই সে খাবার নিয়ে সোজা বিছানায় গিয়ে বসলো। এরপর শুভ্র সামনে প্লেট রেখে দিয়ে বলল, কে নিন। শুভ্র ডান হাত বাড়িয়ে দেখালো হাতে ব্যান্ডেজ। ঐশিকা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভাত মাখিয়ে শুভ্রর মুখের সামনে ধরলো। তারপর বলল, হাঁ করুন। শুভ্র হাঁ করে কে নিল। ঐশিকা ভাতের লোকমা মুখে তুলে দিতে দিতে জিজ্ঞাসা করলো, আপনি যে এখানে এসেছেন বাড়িতে জানে? হুম। কি বলেন? কিছু বলেনি আপনাকে? কি বলবে? না মানে আমার ব্যাপারে যে ঘটনাটা শুনেছি, আমি আহাম্মক নয় যে কেউ যা খুশি বলবে আর আমি বিশ্বাস করে নেব। আমি জানি কে কেমন, আর ভরসা আছে আমার আপনার উপর। ঐশিকা পলক্ষীন চোখে তাকিয়ে আছে শুভ্রর মুখের পানে। তারপর কিছুক্ষণ পরে বলে উঠল, কি দরকার ছিল আজ এত দৌড়ঝাঁপ করে আসার? একটা দিন রেস্ট না নিয়ে না হয় আসতেন। না এসে পারবো কি করে? বউ ছাড়া আমার হাসপাতালে এক রাতেই কাটতে চাইনি। মনে হয়েছে 10 বছর রাতে একসাথে পার করছি। সূর্য ওঠার নামই নিচ্ছিল না, তাই আজকে রাত রাত যাতে মিস না যায় তাই আগে ভাগে এসে পড়েছি। অস্বীকার লজ্জায় মাথা নুয়ে ফেলেছে। বিড়বিড় করে বলল, কি কি সব কথা, মুখে কিচ্ছু বাজে না। শুভ্র মুচকি হাসলো। তারপর ঐশিকাকে আরেক দফা লজ্জা দিতে বলে উঠল, তাড়াতাড়ি খাওয়াবেন নাকি? বউ নিয়ে ঘুমাবো তো নাকি? তাড়াতাড়ি খাওয়ানো শেষ করুন। ঐশিকা চোখ রাঙিয়ে বলল, আর একবার লাগাম ছাড়া কথা বললে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো বলে দিলাম।
কোন হওয়ার আর বাকি রেখেছেন কি বলে একরাশ মুগ্ধতা নিয়ে ঐশিকার মুখের পানে তাকিয়ে রইল। বে- বেশ সকাল সকালই আজ ঘুম ভেঙেছে ঐশিকার। ঘুম থেকে উঠে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখলো একদম কাটায় কাটায় 7টা বাজে। এরপর পাশ ফিরে তার পাশে ঘুমিয়ে থাকা মানুষটিকে দেখলো। শুভ্র এখনো ঘুমে। ঐশিকা আলতো করে হাত রাখলো শুভ্রর কপালে। জ্বর নেই। ঐশিকা হাঁপ ছাড়লো। কালকে রাতে শরীর কিছুটা গরম দেখে সে ভয়েই ছিল যে আবার রাতে জ্বর না আসে। শুভ্রকে আর ডাকলো না। এরপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে সোজা ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো তার বাবা আজাদুর রহমান সোফায় বসে আছেন। তার চোখে মুখে বেশ গাম্ভীর্যের ছাপ। ঐশিকাকে খেয়াল করতেই তিনি গম্ভীর গলায় ডেকে উঠলেন, এদিকে এসো, তোমার সাথে কথা আছে কিছু। ঐশিকা চুপচাপ কাছে গেল। বাবার সামনে দাঁড়াতেই আজাদ রহমান বলে উঠলেন, হঠাৎ না বলেই চলে এসেছো যে, তোমার শ্বশুর বাড়িতে সব ঠিকঠাক আছে তো? ঐশিকা ঢুক গিলল। হঠাৎ আব্বুর এমন প্রশ্নে সে কিছুটা বিব্রত বোধ করলো। এরপর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আব্বু, সব ঠিকঠাক। শুভ্র বাসায় সামনে দিয়ে গেল অথচ বাসায় এলো না যে? ও, ওনার জরুরি কাজ ছিল তাই। তো ও তোমাকে নিতে কবে আসবে? ঐশিকা বাবার চোখের দিকে তাকালো। কি বলবে সে বুঝতে পারছে না। আজাদুর রহমান আবারও বলল, কি হলো বলছো না যে? এর মধ্যে শামীমা রহমানও স্বামীর জন্য চা নিয়ে এসে দাঁড়িয়ে গেছেন। তারপর তিনি সবটা সামাল দিতে দিতে বলে উঠলেন, ইশিকার আব্বু, এসব পরে না হয় শোনা যাবে, একটু তুমি আগে চা নাও। না শামীমা, আগে শুনিনি আমি, বলতে দাও ওকে। ঐশিকা ঐশিকা কিছু বলতে যাবে এর আগেই আচমকা আজাদুর রহমান গর্জে উঠলেন, অসভ্য মেয়ে, লজ্জা করে না তোমার? শ্বশুর বাড়িতে এই ছেলের সাথে মোবাইলে কথা বলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছো। তারা তোমাকে বের করে দিয়েছে এই বাড়ি থেকে, আর এখানে এসে মিথ্যা গল্প শোনাচ্ছ। এত ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, আর তুমি সেখানেও ঠিক মতো সংসারটা করতে পারলে না। এখন উঠেছো আমাদের ঘাড়ে। তোমার এসব কুকীর্তির পর শুভ্র তোমাকে আদেও নেবে কিনা কে জানে। বলে তিনি ঐশিকার গালে কষিয়ে এক থাপ্পড় মারার জন্য উদ্যত হলে ঐশিকা চোখ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ভয়ে। হঠাৎ গালে কোনো আঘাত অনুভব না হলে সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখ খুলে সে স্তব্ধ হয়ে যায়। শুভ্র তার বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখা মাত্রই আজাদ রহমান ও শামীমা রহমান দুজনেই অবাক হয়ে যান। আজাদ রহমান অবাক হয়ে বলে উঠলেন, শুভ্র তুমি? শুভ্র হাত ছেড়ে দিয়ে বলল, জি আঙ্কেল, গতকাল রাতে 12টার পরে এসেছি আমার স্ত্রীকে নিয়ে যেতে, কিন্তু ভাবিনি সকালে উঠেই এমন কিছু দেখব। আসলে শুভ্র আজাদ রহমানের কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই বলল, আপনি যেটা করতে চাচ্ছিলেন সেটা আমি আশা করিনি আঙ্কেল। আপনি কার থেকে কি শুনেছেন আমি জানি না, আর জানতেও চাই না। তবে আপনার উচিত ছিল আগে আমার সাথে কথা বলা, আমাকে জিজ্ঞেস করা, কারণ আপনার মেয়ে আমার স্ত্রী আর আমি তার স্বামী। অবশ্যই অন্য যে কারো থেকে আমার মতামতটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। স্বামী হিসেবে যদি আমি বলি আমার স্ত্রীর কোনো ভুল নেই, যা আর তার আর আমার মধ্যে কোনো রকমের সমস্যা নেই, তাহলে আপনি কেন অন্য কারো থেকে শুনে এরকম কিছু করতে যাচ্ছিলেন? আমি সবটা জেনে শুনে আছি ওর সাথে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আসলে বাবা আমি বুঝিনি আঙ্কেল, আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে ঐশিকাকে আমি আর এই বাসায় কখনো আসতে দেব না। আমি জানি ঐশিকার পেছনের ভুলের জন্য আপনাদের বাবা মেয়ের মধ্যে বিয়ের শুরু থেকে মনোমালিন্য, কিন্তু এতটা অবহেলা বোধহয় ঐশিকার প্রাপ্য নয়। বিয়ের পর থেকে এখন অবধি আপনি ওর সাথে ঠিকমতো কথাও বলা তো দূরের থাক, ওর দিকে ফিরেও তাকান না। মেয়ে কেমন আছে না আছে কিচ্ছু জানতে চান না। আপনি বলতে পারবেন এই ঐশিকা আমার সাথে আলাদা বাসায়, তাকে আপনি কদিন তার খোঁজ নিয়েছেন, তাকে আসতে বলেছেন? বলেননি। এভাবে তো হয় না আঙ্কেল। আপনার মেয়েকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, সে এখন আমার আমানত। আর স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব আমার স্ত্রীর সম্মান বজায় রাখা। আর আহ, আমার মনে হয় না এই বাসায় ও খুব একটা আদরে যত্নে তাকে বলে। বলতে গেলে এরকম হেলাফেলার মধ্যেই থাকে। তাই আমি ওকে এখানে আর আসতে দেব না। যেখানে ওর নিজের বাবা মা ওকে ভালো চোখে দেখে না, সেখানে ওর থাকার মানে হয় না। তাই আমি আপনার প্রতি সম্মান রেখে বলছি, ঐশিকাকে আর কোনোদিন এখানে নিয়ে আসার জন্য আমাকে বলবেন না। আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাব।
আপনার মেয়েকে আমি পৃথিবীর সর্বোচ্চ যত্ন, ভালোবাসা আর সম্মান দিয়ে আগলে রাখবো। তাকে সুখে রাখার দায়িত্ব আমার। তাই আপনি চিন্তামুক্ত থাকবেন। কথা বলা শেষে ঐশিকার দিকে তাকাতেই দেখলো ঐশিকার দু চোখ টলটল করছে পানিতে। আজাদ রহমান বলে উঠলেন, শুভ্র, তুমি এভাবে বলো না। আমি ভুল করেছি। আমি জানি তোমার ভালো লাগেনি। আঙ্কেল, আমি যা বলার বলে তা তো বলেছি। আপনি দয়া করে আমার কাছে অনুরোধ করবেন না। আমি সেটা রাখতে পারবো না। আজাদ রহমান আর কিছু বলতে পারলেন না। শুভ্র ঐশিকাকে ব্যাগ গোছাতে বলল। এরপর ব্যাগ গোছানো শেষে তার বাসা থেকে বের হওয়ার জন্য রওনা দিল। যদিও শামীমা রহমান অনেক করে বলেছে যেন সকালের নাস্তাটা অন্তত করে যায়, বলে লাভ হয়নি। ঘড়ির কাঁটা রাত 10টা। আজকের সারাদিনটা ঐশিকার কেমন যেন উদাসীনতার মাঝে কেটে গেছে। সে যে সকালের ওই বাসা থেকে বের হয়ে চলে এলো, চাইলেও সে প্রাণ খুলে কিছুই করতে পারছে না। সারাটা দিন মনমরা হয়েছিল তার। মনে ভালো করতে শুভ্র সারাদিন তাকে ছেড়ে কোথাও যায়নি। সারাটাক্ষণ সঙ্গে সঙ্গেই ছিল। এখন আবার তার জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করে প্লেটে করে নিয়ে এসেছে। ঐশিকা বিছানায় বসে শুভ্রর দিকে তাকিয়ে বলল, এখন কি হাত দিয়ে এখন কি হাত বাড়িয়ে প্লেটটা নিতে পারি, নাকি এটাও আমাকে নিজের হাতে করতে দিবেন না? শুভ্র একগাল হেসে বলল, চাইলে খাইয়ে দিতে পারি। চুপ! ব্যাটা হাতে আসছে খাইয়ে দিতে, প্লেট দেন আমার। এ মেয়ে এভাবে টিচারকে ধমক দিচ্ছেন কেন? ভয় করে না? আপনার শরম করে না কেন? ছাত্রীকে বিয়ে করেছেন, এখন আবার এখন আবার তার জন্য রান্না করে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছেন। শুভ্র হেসে উঠল, তারপর বলে উঠল, চালাক হয়ে গেছেন। এরপর দুজনে একসাথে বসে রাতের খাবার খেয়ে নিল। তারপর খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে বিছানা ঠিক করে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল। দুজনের কারোর চোখে ঘুম নেই। হঠাৎ ঐশিকা ডেকে উঠল, স্যার। হুম? একটা কথা জিজ্ঞাসা করি? কি? আমাকে বিয়ের প্রস্তাবটা আপনাদের পরিবার থেকে কি করে গেল আমাদের বাসায়? আমি দিয়েছি। ঐশিকা ভেবাচেকে খেয়ে বলল, কি? আপনি দিয়েছেন মানে? মানে আমি আগে আম্মা আব্বা আর আফাকে জানিয়েছি আপনার কথা। এরপর তারা আপনাকে দেখে দেখেছে ছবিতে। তারপর আপা আর দুলাভাই আপনার দুলাভাইয়ের সাথে কথা বলেছে। এভাবেই। ঐশিকার চক্ষু চড়ক গাছ। সে অবাক হয়ে বলল, আপনি নিজে থেকে আমাকে বিয়ে করতে চেয়েছেন? হ্যাঁ। ঐশিকা সোজা থেকে শুভ্রর দিকে শ্বাস ফিরে বলল। তারপর বলল, বাই এনি চান্স আপনি কি আমাকে লাইক করতেন? কিসের লাইক? আমি তো সোজা ভালোবেসেছি। ঐশিকা আরেক দফা আশ্চর্য হলো। এরপর বলল, কি? কবে থেকে? কই কোনোদিন তো মনে হয়নি এমন কিছু। ঠিকমতো তাকাতেও তো দেখিনি আমার দিকে। শুভ্র ঐশিকার মুখোমুখি ঘুরল। তারপর বলতে লাগলো, বুঝতে দেয়নি তাই বোঝেননি। কবে থেকে আপনার ভেতরে এসব? সেসব জেনে আপনি কি করবেন এখন? বলুন না। উফ, বলবো না। এটাই সিক্রেট। প্লিজ বলুন। বললে কি দেবেন? যা চাইবেন তাই। আর ইউ শিওর? হ্যাঁ, বললাম তো। এখন বলুন প্লিজ। শুভ্র এবার পুরো কাহিনী বলতে শুরু করলো। শুরুতে এমন কিছু ছিল না। পড়াতে আসতাম, পড়িয়ে চলে যেতাম। আমি সব জায়গাতেই এমন কোনো স্টুডেন্টদের সাথে আমার পড়ার বাইরে তেমন কোনো আলাপ আলোচনা নেই। আপনার সাথেও তেমন ছিল না। কিন্তু আপনি একটু ব্যতিক্রমী ছিলেন। মানে আপনার মধ্যে কিছুটা ভিন্নতা আমি খেয়াল করেছিলাম। এই যেমন প্রতিদিন আপনার একটা না একটা ফাইজলামির নিজের পাকনামি করে বাঁধানো কোনো না কোনো কাণ্ড থাকতই। আমি মাঝে মধ্যে হাসি কন্ট্রোল করতে পারতাম না। আর যা করতেন ঠিকই ধরা পড়ে যেতেন। আপনার সাথে পরিচয়ের মোমেন্ট থেকে শুরু করে প্রতিদিনই এক একটা নতুন হাস্যকর কাহিনী হতো। বিষয়গুলো খুব মজার ছিল। আমি বুঝলাম আপনি যদিও কলেজে পড়েন, কিন্তু এখানে ছেলেমানুষি বাচ্চামো যায়নি। এই কাহিনীগুলো একটা সফট কর্নার তৈরি করেছিল আপনার প্রতি আমার মনে। কিন্তু তখনও ভালোবাসি বা পছন্দ করি এমন ঠিক টের পাইনি। যেদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছি, সেদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর মধ্যে একটি। সেদিন তুমুল বৃষ্টি সকাল থেকেই। দুপুর পর আপনাকে পড়াতে যাব বলে ছাতা হাতে বের হয়েছি। রাস্তায় হঠাৎ দেখি আপনাকে বান্ধবীদের সাথে কলেজ শেষে বৃষ্টিতে ভিজছেন। মাথায় 2 বেনি, পরনে কলেজের ইউনিফর্ম আর চোখে মুখে কুশির ঝিলিক। হাস্যোজ্জ্বল মুখের রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুল ছেঁড়ার চেষ্টা চালাচ্ছেন। আমি দাঁড়িয়েছিলাম কোনো
কেন দাঁড়িয়েছিলাম আজও জানি না, শুধু জানি আমি সেদিন বিভোর হয়ে তাকিয়েছিলাম সেই অষ্টদশীর মুখের ভানে, যার চেহারায় ছিল নিষ্পাপ মায়াবী ভাব। সেদিনের আপনার সেই প্রাণবন্ত হাসি আজও আমার চোখে দাদা লাগায়। আমি হারিয়ে যাই সেদিন প্রথমবারের মতো আমি টের পেয়েছিলাম যে আমি সাংঘাতিক অসুখে পড়েছি, আর সেই অসুখের নাম ভালোবাসা। সেদিন আপনাকে দেখার পর বাড়ি ফেরার পথে আমি যেভাবে হেসেছিলাম তা আমার আজও মনে আছে। এরপর নিজের অনুভূতিকে মনের মধ্যেই রেখেছিলাম, কারণ আমি তখন বেকার, পড়াশোনা এখনো শেষ হয়নি, টিউশন করে চলি। তখন কি যোগ্যতা নিয়ে আপনার পরিবারের কাছে আপনাকে চাইবো? তারপর নিজেকে গোছাতে লাগলাম, যদিও মনের মধ্যে ভয় ছিল যদি আপনার বিয়ে ঠিক করে ফেলে অন্য কোথাও। তবে আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্টের পর দিন আপনার বাবার থেকে রেজাল্ট শোনার পর যখন ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলাম এবার কি পরিকল্পনা, যখন উনি বললেন মেয়েকে পড়াবেন, বিয়ে শাদির চিন্তা আপাতত নেই, তখন নিশ্চিন্ত হলাম। এরপর তো জব হলো, বাড়িতে জানালাম আপাকে, সবার আগে ছবি দেখিয়েছিলাম আপা আপনার, আপনার অজান্তে আপনাকে ভালোবেসে যাওয়া, আপনার জন্য অপেক্ষা করা, দিনের পর দিন সেই লম্বা সময়ের ইতি টেনে সেই বহুল কাঙ্ক্ষিত প্রহর এলো। এরপর এরপর তো বাকিটা জানেনই। ঐশিকা চুপ করে আছে, মনের মধ্যে যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উঠছে। এই লোক তাকে এত আগে থেকে ভালোবাসতো ভাবতেই যেন লজ্জায় পুরো মুখ লাল হয়ে যাচ্ছে। ভাগ্যিস অন্ধকার ঘর, নয়তো এই লজ্জা সে কি করে লুকাতো। শুভ্র হঠাৎ দেখে উঠল, ঐশিকা। ঐশিকা চুপ করে আছে। শুভ্র আচমকা বলে উঠল, কাহিনী তো বললাম, এবার আপনি শর্ত পূরণ করুন। ক্যান আই গেট আ কিস ফ্রম ইউ? ঐশিকার চোখ ছানাবড়া হয়ে গেল এই কথা শোনা মাত্রই। পুরো শরীর যেন জমে গেছে, লজ্জায় তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। শুভ্র আবারও ডেকে উঠল, ঐশিকা, ঘুমিয়ে গেলেন নাকি? ঐশিকার কোনো সাড়া না পেয়ে শুভ্র ভাবলো ঐশিকা হয়তো ঘুমিয়ে গেছে। সে হতাশ হয়ে বলল, এভাবেই চিট করলো এই মহিলা, ঘুমানোর সময় আর পেল না। মুখ কম সময়ে ঠিকই ঘুমিয়ে গেছে বলে সে ওপাশে ফিরল। কয়েক সেকেন্ড যেতে আচমকা শরীরের ওপর কারোর ভর টের পেয়ে সে ফিরে তাকানোর আগে কেউ গালে উষ্ণ উষ্ণ টুটে চুমু এঁকে দিল। শুভ্র কিং কর্তব্য বিমূঢ়। ঐশিকার সঙ্গে সঙ্গে সরে গিয়ে উল্টো পাশে দুহাতে ধরে মুখ লুকালো। ভোর ৫টা। শুভ্র ব্যালকনিতে বসে কাউকে কল করেছে। ওপাশ থেকে কল রিসিভ হতেই শুভ্র বলল, কোথায় এখন? সিডনিতে ব্রো। কাজ হয়েছে? অল ডান। রাবিশটা কই? আছে সামনে। সব প্রুফ আমার কাছে পাঠিয়ে ওটাকে যেখানে তুলে দিতে বলেছি ওখানে তুলে দে। ওকে দোস, থ্যাঙ্কস রাতুল। আরে বেটা, এই ফর্মালিটি কবে শিখলি? থ্যাঙ্কস রেখে এবার তোর এই মাদারবোর্ড বাগিনার বাকি কাজটা কর। হ্যাঁ, আজকেই করব। ডোন্ট ওয়ারি। রাখছি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ বলেই কথা শেষ করলো শুভ্র ও রাতুল। রাতুল শুভ্রর সেই কলেজের লাইফের বন্ধু। শুভ্রর বিশ্বস্ত বন্ধুদের মধ্যে রাতুল একজন। রাতুল কলেজ শেষে করে অস্ট্রেলিয়াতে চলে যায়। বর্তমানে সে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে। সে বেশ প্রভাবশালী ব্যক্তি এবং তার পরিচিতিও রয়েছে অনেক। একই শহরে শুভ্রর ভাগ্নে আরমানও থাকে, যার কারণে শুভ্র রাতুলকে আরমানের ব্যাপারে সবটা জানিয়ে তার ব্যাপারে খতিয়ে দেখার জন্য বলে। শুভ্র কথা অনুযায়ী রাতুল সিডনিতে আরমানের গতিবিধির উপর নজর রাখে। তারপর সে আরমানের নানান গোপন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। আমান শুধু ঐশিকা নয়, দেশের থাকতে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। অসংখ্য মেয়েকে ভালোবাসার কথা বলে বিয়ের আশ্বাস দিয়ে তাদের সতীত্ব নষ্ট করেছে। সে বিদেশে সে বিদেশে এসেও থামেনি, বরং এখনো একই ধরনের কাজ করে যাচ্ছে। একাধিক সম্পর্ক লিপ্ত হওয়া, তারপর তাদের প্রাইভেট ছবি, চ্যাট এসব নিয়ে ব্ল্যাকমেইল করে যৌন চাহিদা পূরণ করার মতো ভয়ঙ্কর ক্রাইম সে জড়িয়েছে। তাই রাতুল গতকাল সন্ধ্যায় আরমানকে নিয়ে এনে বন্দি বন্দি করে তার পার্সোনাল অ্যাপার্টমেন্টে। এরপর সেখানে আরমানকে ব্ল্যাকমেইল আর ভয় দেখিয়ে সবটা স্বীকার করিয়ে একটা ভিডিওর মাধ্যমে রেকর্ড করে। এছাড়া আরমানের ফোন জব্দ করে সেখান থেকে ওর নানান মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি, প্রাইভেট চ্যাট, অন্য মেয়েদের ব্ল্যাকমেইল করার চ্যাট সবকিছু প্রমাণ নিয়ে নেয়। এরপর শুভ্র কথা অনুযায়ী পুলিশের কাছে ওর গোপন কুকীর্তির প্রমাণ দিয়ে ওকে তুলে দেয়। শুভ্র বেলকনি থেকে রুমে গিয়ে ঐশিকাকে ঘুম থেকে ডেকে তোলে। ঐশিকা ঘুমে তাকাতে পারছে না। ঘুম ঘুম চোখে শুভ্রর দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা, এত সকালে ওঠাচ্ছেন কেন?
নাটোর যাব আপনাকে নিয়ে। নাটোর নাম শুনে অস্বীকার ঘুম ভেঙে উড়ে গেল। অবাক হয়ে বলল, হঠাৎ ওখানে কেন? কাজ আছে। কি কাজ? গেলেই তো দেখতে পাবেন। তাড়াতাড়ি এখন তৈরি হন, 7:30 বাস ছাড়বে। অস্বিকা আর কোনো কথা না বলে তৈরি হলো। এরপর দুজনে নাটোরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সোজা গেল বাস কাউন্টারে। এরপর শুরু হলো তাদের বাস যাত্রা। দুপুর 2:30টার দিকে শুভ্র আর ঐশিকা বাড়িতে এসে পৌঁছেছে। বাড়িতে এসে শুভ্র বাড়ির সকলকে ডেকে নিয়ে গেল বৈঠক ঘরে। এই মুহূর্তে মার্জিয়া থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত। শুভ্র বাসার উদ্দেশ্যে বলতে লাগলো, মার্জিয়া কি বলেছিলাম মনে আছে তো? মার্জিয়া শুভ্রর দিকে তাকিয়ে বলল, যাই বলে থাকো না কেন সেটা যে আমার করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আমি তো কোনো ভুল কিছু করিনি, তাই নাকি? অবশ্যই তোমার বইয়ের যে কোনো দোষ সেটা তো তুমি বলেছ, কিন্তু তোমার মুখের কথাতেই তো সব সত্যি হয়ে যাবে না। কিন্তু কি প্রমাণ আছে যে ঐশিকা নির্দোষ? যদি বলি আছে। মার্জিয়া মার্জিয়া চমকে তাকালো। ফাতেমা বেগম উঠে বললেন, শুভ্র, তাক না এসব। আবার কেন এইসব পুরনো কথা নিয়ে ঘাটাঘাটি? যা হওয়ার তো হয়ে গেছে। না আম্মা, এটা আমার স্ত্রীর সম্মানের সাথে জড়িত। এটা শেষ না করে দেখে আমি ছাড়বো না। কি করবি তুই? সেটা তো এখনই দেখবে তোমরা সবাই। কি দেখাবি? প্রমাণ? মানে? দাঁড়াও বলেই শুভ্র নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। ঐশিকা সহ সকলে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। কেউ বুঝতে পারছে না আসলে কি করতে যাচ্ছে শুভ্র। শুভ্র ফোন বের করে সবার সামনে আরমানের সেই ভিডিও রেকর্ডিং প্লে করলো। ভিডিওতে আরমান শুরু থেকে ঐশিকার নামে করা আশা পুরো কাহিনীটা বলতে লাগলো। এরপর সে নিজের সব দোষ স্বীকার করে নিল। এটাও জানালো সে শুরুতে জানতো না ঐশিকার সাথে মামার বিয়ে হয়েছে। এটা সে সেদিন মার্জিয়ার কাছে জানতে পারে। এরপর নিজের আসল মুখোশ খুলে যাওয়ার ভয়ে সে মার্জিয়ার সাথে হাত মিলিয়ে তারা দুজনে প্ল্যান করে ঐশিকাকে বাড়ির সবার সামনে খারাপ বানাতে চেয়েছিল, যাতে ঐশিকার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে আর শুভ্র ঐশিকাকে ভুল বুঝে। এই ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর শুভ্র আরমানের অন্য মেয়েদের সাথে সেই ঘনিষ্ঠ ছবিগুলো একে একে দেখালো। এরপর সর্বশেষে বলল, এবার কার এবার কার কি বলার আছে বলো। শিল্পী কানম লজ্জায় মাথা হেট করে সোফায় বসে পড়লেন। তারপর বলতে লাগলেন, চি চি চি, এরকম কুসন্তানের পেটে এসব কুসন্তান আমি পেটে পেটে ধরেছিলাম। ও এসব করে বেড়ায়, আমি ভাবতেই পারছি না। এই দিন দেখার জন্য আমি এত কষ্ট করে সন্তান বড় করেছি, এর থেকে তো মরে যাওয়া ভালো ছিল। ফাতেমা বেগমও বলে উঠলেন, আমি কল্পনা করতে পারিনি আরমান এতটা জঘন্য কাজ করবে। ছি। আরমানের কাহিনী বাদ দাও, আপাতত ও যা করেছে তার ফল ও পেয়েছে। মানে? মানে ও বিদেশে অনেক মেয়ের সাথে সেম কাজ করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। শিল্পী খানম বলে উঠলেন, আমার আর এমন সন্তানের ব্যাপারে কোনো আক্ষেপ নেই। ও মরে যাক, এমন সন্তান থাকার থেকে না থাকা ভালো। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। আপা, তুমি ওর ভেবে নিজে কষ্ট পেও না। এরপর মার্জিয়ার উদ্দেশ্যে বলল, আশা করি এবার তুমি প্রমাণ পেয়েছো মার্জিয়া, আর তুমি কি কি করেছো সেটার সবাই শুনেছে। এবার এবার কি বলবে? মার্জিয়া চুপ করে আছে। শুভ্র ঐশিকার হাত ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, নেও এবার পায়ে ধরে মাপ চাও ঐশিকার কাছে। ঐশিকা তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে গিয়ে বলল, এসব কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলেছি। এরপর মার্জিয়াকে ধমকে বলে উঠল, মার্জিয়া মাপ চাও। মার্জিয়া খেপে উঠল। তারপর সকলের সামনে ঐশিকার পায়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে ঐশিকা, আমাকে ক্ষমা করে দাও। ঐশিকা মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, হুম। মার্জিয়া উঠে দাঁড়ালো। আপন মনে আপন মনে তার পুরো শরীর জ্বলছে। তারপর শুভ্র বলল, এবার তুমি বাড়ি থেকে যেতে পারো। আর হ্যাঁ, অন্যের সংসার তো ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিলে, এবার বাড়ি গিয়ে নিজের সংসারটা টিকাও। তোমার প্রবাসী স্বামীর কানে ইতিমধ্যে তোমার ঘটনা কাণ্ড চলে গেছে। মার্জিয়া হতভম্ব হয়ে গেল। এরপর সে আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। মার্জিয়া চলে যেতে ফাতেমা বেগম ঐশিকার কাছে এগিয়ে এলেন। এরপর ঐশিকার হাত দুটো ধরে অনুতপ্ত হয়ে বললেন, ঐশিকা মা, আমাকে তুমি পারলে মাফ করে দিও। আমি বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আন্টি, এসব কি বলছেন আপনি? আমি এসব মনে করিনি। দয়া করে এভাবে বলে এভাবে বলে বলবেন না। তারপর ফাতেমা বেগম হালকা হেসে ঐশিকার মাথায় হাত বুলিয়ে দিলেন।
শিল্পী কানমও সেদিনের বাজে ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন ঐশিকার কাছে। অবশেষে বৈঠকখানার এক গম্ভীর পর্ব ঢুকে গেল। মেঘলা আর লাবিবা বলে উঠল, অনেক হয়েছে এসব কাহিনী। কদিন ধরে পুরো বাড়িটা কেমন যেন নির্জীব হয়ে গেছে। তাই আমরা আমরা বাড়ির এই নির্জীবতা কাটাতে একটা আর্জি জানাতে চাই। ফাতেমা বেগম জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি আর্জি শুনি? লাবিবা বেশ উৎফুল্ল হয়ে বলল, আম্মা, বলছি যে আপনি, মেঘলা, বড়ভাবি, সাতিম, ইরা কেউ তো শুভ্র আর ঐশিকার বিয়েটা সামনাসামনি দেখেননি। আপনাদের ছাড়া আমরাও তেমন কিছু করতে পারিনি। তাই আমরা যদি ঘরোয়া করে একটা আয়োজন করি কেমন হয়? বাড়িতে আমরা আমরাই রান্না করলাম, এরপর বউ সাজালাম, বাসর ঘর সাজালাম। কথাটা মন্দ বলনি লাবিবা। হুম, করাই যায়। তাহলে যাও, মঞ্জুর করলাম তোমাদের আর্জি, শুরু করো আয়োজন। অনুমতি পেতে লাবিবা আর মেঘলা একসাথে হুররে বলে উঠল। এদিকে অশিকা লজ্জায় মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র একই হাল। বিকেল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। দুপুরে দুপুরে পারমিশন পাওয়া মাত্রই লাবিবা আর মেঘলা মিলে অশিকার পরিবারকেও আসার জন্য বলেছে। তারাও আসছে, এটা এটা এখনো অশিকা জানে না। লাবিবা আর মেঘলা এটাকে সারপ্রাইজ হিসেবে রেখেছে। পুরো বাড়িতে যেন আনন্দ আর খুশির ঢল নেমেছে। রাশেদ বাজার থেকে বাসর ঘর সাজানোর জন্য ফুল আর কত ধরনের সামগ্রী নিয়ে এসেছে। মেঘলা, লাবিবা আর আরশি মিলে সেগুলো নিয়ে সোজা চলে গেল দোতলার শুভ্রর ঘরে। সেখানে যেতে শুভ্র আর ঐশিকাকে ঘরের ভেতরে বসা দেখে লাবিবা গলা কাকারে দিয়ে বলল, স্যার, ম্যাম, আমরা কি আসতে পারি? শুভ্র আর ঐশিকা দুজনেই তড়িৎ গতিতে বলে উঠল। এদিকে ঘর সাজানোর কাহিনী অনুমতি অপেক্ষা না করে ঘরে ঢুকে পড়েছে। শুভ্র আর রসিকার দিকে তাকিয়ে তারা মিটিমিটি করে হাসছে। শুভ্র বুড়ো কুঁচকে বলল, কি সমস্যা, হাসছো কেন তোমরা ভাবি? এমনি স্যার। তা বলছি যে স্যার, আপনি একটু এখন ঘর থেকে যাবেন। এই ঘরটাকে সাজাতে এসেছি আমরা ম্যামের এই ঘরটাকে সাজাতে এসেছি। আজব তো, আমি কেন যাব? উফ স্যার, কেন বুঝেন না? আজকে তো আপনাদের। তাক, আর বললাম না, আমাদের লজ্জা লাগে। তাই বলে হু হু করে হেসে উঠল লাবিবা। শুভ্র অবাক হয়ে বলল, তোমরা পারোও বটে, দেখতে হবে না কার ভাবি বোন আমরা। যাই হোক স্যার, বাইরে গিয়ে তাড়াতাড়ি টাকা গুনেন। কেন? আবার আর কিসের টাকা? ওমা, আপনাদের বউ সাজাবো, ঘর সাজাবো, আর আমাদের উদ্যোগের তো এত আনন্দ একটা রাত পেতে যাচ্ছেন। আমার বউ এমনিতেই সুন্দর, ইচ্ছে করে আমার টাকাগুলো খাওয়ার ধান্দা করেছে এই মহিলার দল। লাবিবা, মেঘলা আর আরশি হাসছে। শুভ্র ঐশিকার দিকে একবার তাকিয়ে বলল, আমার বউকে যেন সুন্দর করে সাজানো হয়, নইলে কিন্তু টাকা দেওয়ার বদলে জরিমানা করব তোমাদের। এই বলেই বেরিয়ে গেল। মেঘলা অবাক হয়ে বলল, দেখেছ দেখেছো কি বউ পাগলা, আমাদের হুমকি দিয়ে গেল। লাবিবা ঐশিকার দিকে তাকিয়ে বলল, কোন রঙের শাড়ি পরবেন ম্যাম? ঐশিকা হেসে ফেলল। এরপর বলল, কি কখন থেকে ম্যাম ম্যাম শুরু করেছো তোমরা? কেন ম্যাম, আমাদের মুখে কি এই ডাক শুনতে ভালো লাগে না? বলে ঘর কাঁপিয়ে হেসে উঠল। লাবিবা আর মেঘলা ঐশিকার মাথায় ঘোমটা টেনে চোখ রাখলো আয়নায়। গলার লাল বেনারসি শাড়ি জড়ানো, কোপাই ফুলের গাজরা পরনে পরনে গয়না আর ঠোঁটের কোণে লাজুক হাসি নিয়ে নতুন বধূ সেজে বসে আছে ঐশিকা। লাবিবা মুগ্ধ নয়নে তাকিয়ে বলে উঠল, মাশাল্লাহ, কারো নজর না লাগুক, আজকে বায়ের কাজ শেষ। সে সুন্দর করে তার বউকে সাজিয়েছি, তাতে তো আমাদের টাকা দিয়ে কুল পাবে না। বলে হেসে উঠল মেঘলা। পাশ থেকে লাবিবা বলে উঠল, শুধু কি বউ সাজিয়েছি, এই যে বাসর ঘরটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মেঘলা সাই দিয়ে বলল, হ্যাঁ ঠিক। শুনো নতুন বধূ, তোমার স্বামীকে বলো আমাদের সাথে যেন কিপটামি না করে, ঐশিকাকে বলল লাবিবা। এরই মধ্যে ঘরে জ্যোতি হাজির। ঘরে ঢুকতে ঐশিকার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, বাড়ি মিষ্টি লাগছে। দেখতে হবে না কারা সাজিয়েছে? একসাথে বলে উঠল লাবিবা আর মেঘলা। জ্যোতি তাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু তোরা কি এটা দেখেছিস কয়টা বাজে? রাত 9টা বাজে। তাড়াতাড়ি নিচে আয় তোরা ঐশিকাকে নিয়ে। কিন্তু নিচে গেলে তো ভাইয়া আগেই দেখে ফেলবে ভাবিকে। দেখবে না, শুভ্র অন্য করে বসে আছে, ওকে বলে রেখেছি তোরা নিয়ে আয়। বিশেষ অতিথি এসেছে বাড়িতে, শিগগিরই নিয়ে আয়।
বিশেষ অতিথি শুনে ঐশিকা ব্রুকুসকে বলল, কারা এসেছে বড় ভাবি? নিচে গেলেই দেখতে পাবে, বলে জুতি চলে গেল। এরপর লাবিবা ঐশিকাকে বলল, চলো নতুন বউ। ঐশিকা আচমকা লাবিবা আর মেঘলার দুজনের হাত ধরে দাঁড়িয়ে পড়ল। তারা দুজনে অবাক হয়ে তাকাতে হুট করে ঐশিকা দুজনকে জড়িয়ে ধরল। লাবিবা আর মেঘলা দুজনে চরম আশ্চর্য হলো। লাবিবা অবাক হয়ে বলল, কি হয়েছে ঐশিকা? ঐশিকা দুজনকে ধরেই বলে উঠল, আমি ভীষণ লাকি তোমাদের মতন যা আমার ননদ পেয়েছি, যা আর ননদ পেয়েছি, যা ননদ নিয়ে যেখানে মানুষের কত কত অভিযোগ, সেখানে তোমরা আমার যা আর ননদ কম বন্ধু বেশি। ননদ কম বন্ধু বেশি। ননদ ননদ কম বন্ধু বেশি এমন একটা পরিবার, আর সেখানে এমন দুজন প্রাণবন্ত মানুষ পেয়েছি আমি। আমি তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি। লাবিবা আর মেঘলা দুজনে একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে হেসে উঠে বলল, আমরাও তোমাকে খুব ভালোবাসি নতুন বউ। এরপর ঐশিকাকে নিয়ে নিচে নিয়ে এলো। নিচে নামতে অনাকাঙ্ক্ষিত কিছু মানুষের দেখে ঐশিকা হতভম্ব হয়ে গেল। বাবা মা ভাই এসেছে। ঐশিকা অবাক হয়ে বলল, তোমরা? আজাদ রহমান বসা থেকে উঠে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালেন, তারপর বললেন, কেন, মেয়ের শ্বশুরবাড়িতে বাবা কি আসতে পারে না? ঐশিকা চুপ করে তাকিয়ে আছে বাবার দিকে। আজাদ রহমান আবারও বলে উঠলেন, আব্বু মাপ চাইছে তোমার কাছে আম্মু। আম্মু, আব্বুকে কি মাপ করা যায় না, নাকি অনেক অভিমান জমে আছে? ঐশিকা চল চোখে তাকিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আজাদ রহমান মেয়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে মন মন ভরে দোয়া করে দিল। এরপর অবশেষে বাবা মেয়ের মধ্যকার এতদিনের সেই দূরত্ব ঘুচল। এরপর খাওয়া দাওয়া কথাবার্তা শেষ করে অবশেষে ঐশিকাকে নিয়ে যাওয়া হলো বাসর ঘরে। লাবিবা, জ্যোতি, মেঘলা, আরশি, সাতিম, ইরা, ঐক্য সকলে মিলে বউকে ঘোমটা দিয়ে মুখ ডেকে কাটে বসিয়ে ঘরের দিকে দরজা আটকিয়ে বরের জন্য দাঁড়ালো। শুভ্র হাজির হতে শুরু হলো দর কষাকষি। শুভ্র ব্রুকুসকে বলল, এসবের মানে কি? সরো তোমরা, রাত হয়েছে, ঘরে ঢুকে গিয়ে ঘুমাও। এসব বললে কি হবে ছোট ছোট দেবর? চি চি মেজবাবি, শেষ পর্যন্ত তুমি ছোট ভাইয়ের মতো দেবরের কাছে টাকা নেওয়ার জন্য তার পথ আটকেছো। তোমার তোমার থেকে এটা আশা করিনি। এসব বলে লাভ নেই, কোনো কাজ হবে না। আজ কিছু মানি না আমরা। টাকা দাও, বউয়ের কাছে যাও, সিম্পল। কত? 20,000। পাশ থেকে মেঘলা বলল, শুভ্র ব্রুকুসকে বলল, ফকিন্নি, জীবনে 20,000 টাকা দেখেছিস একসাথে? যা বাক, বাইয়ের কিপটামি না করে টাকা দাও। বাইয়া কিপটামি না করে টাকা দাও। 500 নিবি? কি 500? এত ভিখারি তুমি? হ্যাঁ, জানিস না, ফাজলামো করো না, টাকা দাও। আচ্ছা যা, 5,000। না না, এত কমে হবে না। 10,000? না, এর উপরে 1 টাকাও দিব না। ভেবে দেখ ভালো করে। নিলে নে, না নিলে নড়লে সারা রাত এই বউ পাহারা দে। এমন তো নয়, বউয়ের সাথে আগে তাকিনি। লাবিবা, মেঘলা, আরশি কিছুক্ষণ ভাবলো, এরপর রাজি হয়ে গেল। শুভ্র মানিব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, বলে তড়িৎ গতিতে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ওপাশ থেকে মেঘলা চেঁচিয়ে বলে উঠল, এটা কিন্তু ঠিক হলো না ভাইয়া। এখানে তো 5,000 টাকা, ওটা দিয়ে সবাই মিলে আইসক্রিম কিনে খা। দাবি থাকবে তোমার উপর, মনে রেখো। তোমরা জালিম, আমি আমি মজলুম, আল্লাহ সাক্ষী। এরপর হাসি মুখে পেছনে ঘুরতে ঐশিকাকে দেখে চমকে গেল সে। বউ সাজা ঐশিকাকে আজ আবারও দেখে শুকনো ডুব গিলল শুভ্র। শুভ্র ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আজকে আবার কি বলবেন? নাকি আজকেও প্রথম দিনের মতো কোনো সমস্যা? ঐশিকা চুপ করে দাঁড়িয়ে আছে। শুভ্র কিছুটা সামনে এগিয়ে আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ঐশিকা এবার এবার এক পা করে এগুলো সামলে। এরপর শুভ্রর চোখে চোখে চোখ রেখে বলে উঠলো, কেন, এমনটা কি হতে পারে না? আমি তোমার কাছে তোমাকে চাইলাম, আর তুমি মুচকি হেসে বললে নিজের জিনিস চাইতে নেই। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। ঐশিকা দু হাত দিয়ে শুভ্রের কাছে পেঁচিয়ে ধরে শুভ্র চোখে চোখে রেখে বলতে লাগলো, আজ আপনাকে আমার ভীষণ স্বামী স্বামী লাগছে স্যার। আপনাকে নিজের স্বামী বলতেও ভালো লাগছে। বারবার বলতে ইচ্ছে করছে, শোনো তরুণী, এই ভদ্রলোক আমার স্বামী। স্বামীকে স্বামী বলতে পারার আনন্দটা যে এত জানতাম না তো। আমার প্রিয় স্বামী, আপনাকে আজ আমি জানাতে চাই, আপনাকে আমি উন্মাদের মতো ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে হারিয়ে গেছি। আমি আপনাতেই হারিয়ে গেছি। শুভ্র তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললো। এরপর বলে উঠলো, শেষে কি বলবেন আরেকবার বলবেন প্লিজ?
শেষে কি বললেন আরেকবার বলবেন প্লিজ? আমি আপনাকে উন্মাদের মতো ভালোবেসে ফেলেছি। উফ! আপনি নয়, তুমি করে। আমি তোমাকে উন্মাদের মতো ভালোবেসে ফেলেছি। শুভ্র চোখ মেলিয়ে তাকিয়ে প্রাপ্তির হাসি হেসে বলল, আমাকে একবার ভালোবাসি বলার জন্য আমি তোমাকে আমৃত্যু অবধি ভালোবেসে যাব। আমার মতো একজনকে ভালোবাসার জন্য বিনিময়ে আমি আপনাকে দুনিয়া থেকে জান্নাত অবধি আমার বুকের বাঁ পাশে ঠাঁই দিলাম। আমার মৃত্যুর পরও আমার বুকের বাঁ পাশটায় তুমিই থাকবে। বলে শুভ্র আচমকা ঐশিকাকে পাজুকুলো করে কোলে তুলে নিল। এরপর সোজা গিয়ে বিছানার মধ্যখানে বসিয়ে দিয়ে নিজেও তার সামনে বসলো। হঠাৎ ঐশিকার চোখে পানি দেখে শুভ্র বিচলিত হয়ে বলে উঠল, ঐশিকা, তোমার চোখে পানি কেন? ঐশিকা কোনো জবাব দিল না। আচমকায় কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। শুভ্র থমকে গেল। এরপর কিছু মুহূর্ত চুপ থেকে নরম স্বরে বলল, তোমার কি আজও তোমার প্রাক্তনের কথা মনে পড়ছে? ঐশিকা চোখের পানি নিয়ে হঠাৎ শুভ্রকে জড়িয়ে ধরে বাচ্চার মতো কান্না করতে লাগলো। অজান্তে শুভ্রর চোখের পানি চলে এলো। ঐশিকা শুভ্রর চোখে পানি দেখে জিজ্ঞাসা করলো, আপনার চোখে পানি কেন? শুভ্র ঐশিকার নরম হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, তুমি জানো না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তারপরও কেন চোখের পানি ফেলো? কিসের জন্য? প্রাক্তনের জন্য? আমি কি তোমাকে কম ভালোবাসি? আমি এত ভালোবাসার পরও কেন অন্য কারোর জন্য চোখের পানি আসে? আচ্ছা বলো, সে কি তোমাকে কিভাবে ভালোবাসতো? আমি তোমাকে সেভাবেই ভালোবাসবো। কিভাবে যত্ন করতো বলো, আমি সেভাবেই যত্ন করব। আমি সব করব তোমার চোখের পানি না আসার জন্য। যা যা করা লাগে করব। আমি সহ্য করতে পারি না তোমার চোখের পানি। আমার ভীষণ কষ্ট হয় এই বুকের মাঝখানে। আমি যে তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। তোমাকে যে বড্ড ভালোবাসি, এটা কি তুমি বুঝো না? ঐশিকা ভেজা চোখে তাকিয়ে বলে উঠল, আমার প্রাক্তনের কথা মনে করে কান্না করছি না। আমি কান্না করছি আপনার ভালোবাসা দেখে। জানেন, এভাবে আপনার মতো করে আমাকে এর আগে কেউ ভালোবাসেনি। এভাবে কেউ আমার যত্ন করেনি। একটা সময় ছিল যখন আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গালের মতো ঘুরতেন। আমি আপনাকে পাত্তা দিতাম না। অথচ আপনার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, যত্ন করেনি, বুঝেনি। আপনি সারা জীবন এরকম থাকবেন তো? শুভ্র মুচকি হেসে বলল, দূর পাগলি, তোমাকে যে পেয়েছি এটাই তো শুকরিয়া। তোমাকে না পেলে আমি যে মরেই যেতাম। তুমি যে অনেক শখের একটা আমার শখের অনেক অপেক্ষার। তোমাকে ছেড়ে দেওয়ার অসম্ভব। আর তোমাকে অবহেলার নামও তো নিব না। অনেক কষ্ট আর দীর্ঘ প্রতীক্ষার পর তোমাকে পেয়েছি নিজের করে। আর শখের জিনিস বা মানুষ যত্নে রাখতে বা অবহেলা নয়। ঐশিকা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে শুভ্রর পানে। এই ঐশিকার কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলে উঠল, এবার কি আপনাকে নিজের করে পাওয়ার অনুমতি পেতে পারি ম্যাডাম? ঐশিকা শুভ্রর মাথায় লজ্জায় মুখ লুকালো শুভ্রর বুকে। এরপর ঐশিকার নীরবতাকে এই সম্মতির লক্ষণ দিয়ে ধরে দুজনে গেল ভালোবাসা আর অনুভূতির অতল সমুদ্রে। অবশেষে পূর্ণতা পেল ঐশিকার অজান্তে শুভ্রর গভীর ভালোবাসা। সমাপ্ত। তোমার অজান্তে গল্পের শেষ অংশ। হুমায়রা আঞ্জুম। গল্প পড়ায় অনেক ভুলভ্রান্তি ছিল, হতে পারে। দয়া করে সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন। গল্পটি এখানেই আজকে শেষ হলো। দেখা হবে নতুন গল্পের প্রথম পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।